গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? সবাই একবার জানাবে। পরপর তোমাদের দুদিন ক্লাস। গুড ইভিনিং সবাইকে। আবার যারা একটু পরে জয়েন করলে, আশা করছি আগের দিনের ক্লাসটা সবাই পড়ে এসছো, তাই তো? সাউন্ড কম আসছে? সাউন্ড তো ঠিকই আছে ফতেমা। এ সবার সাউন্ড কম আসছে না ফতেমার একা কম আসছে? না তো, আমিও তো শুনছি, আমার সাউন্ড তো ঠিক আছে। তুমি একবার লেফট নিয়ে দরকার হয় একবার জয়েন করো। মেবি হয়তো তোমার কিছু ইস্যু হচ্ছে। সাউন্ড তো ঠিক আছে। ও ফতেমা, তাহলে ওটা তোমার ইস্যু, সবার ঠিক আছে, তোমারই শুধু সমস্যা হচ্ছে। তাহলে তুমি একবার লেফট নাও, দেন আবার জয়েন করো, ঠিক আছে? বা হয়তো কোনো কমানো আছে কি কি দেখো, হয়তো। কারণ সাউন্ড তো বাকি সবার ঠিক আছে। আমিও শুনছি, তো আমিও তো হেডফোনে শুনছি, প্রথমের দিকে আমিও শুনি একটু সব ঠিকঠাক আছে কিনা। সো আমিও তো শুনলাম ঠিকই আছে। আচ্ছা, আমরা যা পড়েছি ওগুলো ছোট্ট করে একবার দেখে নিই। ওকে, একদম অল্প করে। তো প্রথম আমরা এই চ্যাপ্টারে বলেছিলাম মূলত তিনটে জিনিস আমাদেরকে পড়তে হবে। জানি স্যার, আমার কাছে খুব কম আসছে সাউন্ড। আমি লেফট হয়ে জয়েন করলাম দুবার, কি জানি গো। সাউন্ড তো ঠিকঠাকই আসছে, বুঝতে পারছি না তো। সাউন্ড কমানো আছে কি দেখো তো তোমার অ্যাপে কোনোভাবে। ওকে, চলো। তাহলে কি বললাম যে আমরা এই চ্যাপ্টারের মেন মেন জিনিসগুলো বেসিক, আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারে আমাদেরকে মূল তিনটে জিনিস পড়তে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ক, হোয়াট ইজ পাওয়ার, আর হোয়াট ইজ এনার্জি, তাই তো? তিনটে জিনিস আছে, ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি। তার মধ্যে আমাদের যে চ্যাপ্টারের ওয়ার্ক আর পাওয়ার সেকশনটা কমপ্লিট হয়ে গেছিল, পুরো পড়া হয়ে গেছিল। আমরা এখান থেকে অঙ্ক করেছিলাম। আমরা বেসিক দেখেছিলাম যে ওয়ার্ক কি। ওয়ার্ক হচ্ছে একটা কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে আর বস্তুর কতটা সরণ হচ্ছে, সেই দুটোর গুণফল হচ্ছে ওয়ার্ক। পাওয়ার কি দেখেছিলাম, যে যতটা একটা বস্তু ওয়ার্ক করছে, সে ওয়ার্কটা কত সময়ে করছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা বস্তুটা ক্ষমতা কত সেটা বের করতে পারবো। আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা পাওয়ারের শিখেছিলাম, আরো একটা ফর্মুলা, যে পাওয়ার সমান ফোর্স ইন্টু ভেলোসিটি, তাই না? ফোর্স ইন্টু ভেলোসিটি, কতটা বল প্রয়োগ করা হচ্ছে তার দরুন কতটা বেগ তৈরি হচ্ছে। ওকে, আশা করি এতটুকুনি কারো কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমরা জাস্ট এনার্জি সেকশনটা দেখব। এটাই তোমাদের সব থেকে এই চ্যাপ্টারে ভীষণ ইম্পর্টেন্ট একটা সেকশন, এনার্জি। এটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি তাহলে। ওকে, লেটস স্টার্ট। যে এনার্জি কি জিনিস বা শক্তি কি জিনিস, আজকের ক্লাসে তোমরা বুঝতে পারবে যে আমরা কেন বারবার কার্য, কার্য আর ইকুয়াল টু শক্তি লিখি। কেন কার্যর একক, শক্তির একক, আমি বলেছিলাম জর্ক এনার্জি চ্যাপ্টারে গিয়ে এটা বুঝতে পারবে। কার্যের একক, শক্তির একক, এগুলো সব সেম কেন হয়, সেগুলো আজকের চ্যাপ্টারে তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো,
তাহলে প্রথম হচ্ছে আমরা এনার্জি পড়বো। তো এনার্জির ডেফিনেশন যদি আমরা আগে দেখি, এনার্জিকে কিভাবে ডিফাইন করা হয়, কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, মন দিয়ে শুনবে। কি বললাম? কোন বস্তুর কার্য করার সামর্থ্যকেই কি বলে? শক্তি বলে। মানে একটা বস্তু যদি তার কাজ করার সামর্থ্য থাকে বা কাজ করার যদি তার মধ্যে প্রবণতা থাকে বা কি বলবো, সামর্থ্য থাকে, সিম্পল ভাষায় সামর্থ্য মানে কাজ করতে পারছে, যদি সামর্থ্য থাকে তবেই বলবো যে হ্যাঁ ওই বস্তুর মধ্যে শক্তি আছে। যদি সে কাজ করতে না পারে সেই বস্তুটা, তাহলে তার মধ্যে কোনো এনার্জি নেই। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করছি, ঠিক আছে? ধরো সাপোজ এখানে একটা ক্রিকেট বল আছে বা একটা কোনো একটা বল আছে, ঠিক আছে? একটা বল আছে, এই বলটা স্থির অবস্থায় ভূমিতে রাখা আছে। কি করা আছে? স্থির অবস্থায় ভূমিতে রাখা আছে। তার মানে এই বলটা কি কোনো কাজ করতে পারবে এখন? এই বলটা কোনো কাজ করতে পারবে? চুপচাপ এখানে রাখা আছে। সবাই বলবে না স্যার কোনো কাজ করতে পারবে না। একমত? সবাই বলবে হ্যাঁ স্যার এর এর দ্বারা কোনো এখন কার্য করা হচ্ছে না, তার মানে কার্য জিরো। তাহলে এই অবস্থায় এই বস্তুটার মধ্যে এনার্জিও জিরো। কি বললাম? এই বস্তুটার মধ্যে এনার্জিও জিরো। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে যেহেতু কাজ করার কোনো সামর্থ্য নেই, কাজ করতে পারছে না, তাই তার এনার্জিও কত? জিরো। এবার সেম বল, সেম বল ধরো এখানে একটা ক্রিকেটের স্ট্যাম্প রাখা আছে। ক্রিকেটের স্ট্যাম্প বোঝো তো? উইকেট, যে পিছনে তিনটে উইকেট লাগানো থাকে না, ব্যাটিং যে ব্যাট করে তার সামনে যে তিনটে উইকেট লাগানো থাকে, সেই ক্রিকেটের স্ট্যাম্প লাগানো আছে। এবার সেম বলটা, একই বল, আলাদা বল না, যে বলটা এতক্ষণ কোনো কাজ করতে পারছিল না তাই তার এনার্জি জিরো ছিল, সেই বলটাকে তুমি কি করলে? একটা বল মানে বল প্রয়োগ করে ছুড়ে দিলে, ঠিক আছে? এই ক্রিকেট বলটাকে একটা বল প্রয়োগ করে একটা বেগ দিয়ে ছুড়ে দিলে, ধরো ভি বেগে তুমি ছুড়ে দিলে। তাহলে যেই ভি বেগে ছুড়লে এখন এর মধ্যে একটা কাজ করার ক্ষমতা চলে এলো না, সামর্থ্য চলে এলো না, কি করতে পারবে? উইকেটটাকে ভেঙে দিতে পারবে, হ্যাঁ কি না? উইকেটটাকে ভেঙে দিতে পারবে মানে কিছু একটা কাজ করতে পারছে, উইকেটটা স্মরণ ঘটাবে, তার মানে কাজ করতে পারছে। তো এর মধ্যে যেই এর মধ্যে কাজ করার সামর্থ্য চলে এলো, মানে কোথায় থেকে এলো? এর মধ্যে কি আছে আসলে? গতি শক্তি আছে। যেই বেগ দিলে, আমরা জানি গতিশীল বস্তুর মধ্যে গতিশক্তি থাকে, আজকে ভালো করে বুঝবো গতিশক্তি, এখন জাস্ট এমনি বলছি। গতিশীল বস্তুর মধ্যে কি থাকে? গতিশক্তি থাকে। তাহলে এর গতিশক্তি আছে, মানে এই কাজ করতে পারছে, দেখতে পেলে ওই যে স্ট্যাম্প সেটাকে ভাঙতে পারছে, তার মানে এর মধ্যে কি আছে? এনার্জি আছে। বোঝা গেল? এনার্জি আছে। তাহলে সেম একই বস্তু যখন ওর মধ্যে কাজ করার সামর্থ্য থাকবে তখন ওর মধ্যে এনার্জি আছে, যদি কাজ করার সামর্থ্য না থাকে তাহলে ওর মধ্যে এনার্জি নেই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে না বোঝা যায়নি? এতটুকু সবার ক্লিয়ার? তাহলে এই ডেফিনেশনটা ভালো করে বুঝতে পেরেছো যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্য যদি থাকে, সামর্থ্যকে আমরা বলি শক্তি। মানে বেসিক্যালি কথাটা একই, যে ওর কাজ করার সামর্থ্য আছে মানে ওর মধ্যে শক্তি আছে। ঠিক আছে? ওকে, চলো। যেমন অনেক রকম শক্তি হতে পারে। কি কি শক্তি? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি। আচ্ছা, এখানে এক্সাম্পলটা আরেকটু এক্সটেন্ড করি। ধরো এই যে বলটা ছিল, এই রেড বল যেটা ছিল, এই বলটা ধরো ভূমিতে রাখা আছে। যখন ভূমিতে রাখা আছে, এর মধ্যে কাজ করার কোনো সামর্থ্য নেই। সবাই বলবে না স্যার এর মধ্যে কাজ করার সামর্থ্য নেই, ও চুপচাপ বসে আছে এক জায়গায়, তার মানে ওর মধ্যে এনার্জিও জিরো। সেম বলটাকে তুমি কি করলে? তুমি একটু ভূমি থেকে উপরের দিকে তুলে দিলে, এরকম ভাবে উপরের দিকে তুললে, তাহলে যেই উপরের দিকে তুললে এর মধ্যে একটা স্থিতিশক্তি জমা হবে। কতটা সেটা পরে আসছি। ধরো এম ভরের বলটা যদি থাকে তাহলে ধরো এর মধ্যে mgh স্থিতিশক্তি জমা হবে। আচ্ছা, কোথায় থেকে এলো স্থিতিশক্তিটা সেগুলো পরে আসছে, ঠিক আছে? mgh স্থিতিশক্তি জমা হবে। এবার বলো, এই যে বলটা ভূমি থেকে উপরে তুললে, এবার যদি আমি ভূমিতে কোনো একটা বস্তু রাখি, সে সেটাকে হিট করে তার স্মরণ ঘটাতে পারবে, কাজ করতে পারবে, হ্যাঁ কি না? সাপোজ ধরো এখানে একটা কাঠ রাখা আছে, ভূমিতে একটা কাঠ রাখা আছে, এই কাঠের উপর একটা পেরেক পোতা আছে, ঠিক আছে? কি করা আছে? একটা এইভাবে কাঠের উপর একটা পেরেককে খাড়া করা আছে। পেরেক বোঝো আশা করি সবাই। তাহলে এই পেরেকটার উপর যদি আমি বলটাকে এখন ফেলি, এই পেরেকটার উপর যদি বলটাকে ফেলি তাহলে কি হবে? পেরেকটা আস্তে আস্তে এই যে কাঠের মধ্যে গেঁথে যাবে না? তার মানে কাজ করতে পারছে। কেন? কারণ এর মধ্যে শক্তি আছে। দেখো, তাহলে সেম বল যখন ভূমিতে ছিল ওর কাজ করার কোনো সামর্থ্য ছিল না, এনার্জিও ছিল না। কিন্তু যখনই ওকে ভূমি থেকে আমি কিছুটা উপরে তুললাম, ওর মধ্যে কাজ করতে পারার একটা প্রবণতা, সামর্থ্য এলো, তার মানে ওর মধ্যে শক্তি এলো। কি এখানে কি শক্তি আছে? স্থিতি শক্তি। পরে বোঝাচ্ছি সবকিছু, ভয় নেই। কি শক্তি এলো? স্থিতি শক্তি।
তার মানে এর মধ্যে কি আছে, এনার্জি আছে। দেখো স্থিতি শক্তি নাম শুনে বুঝতে পারছো, স্থিতি শক্তি, শক্তি মানে তো এনার্জি, তাই না? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, শক্তির ডেফিনেশন ক্লিয়ার হয়েছে। শক্তি আদতে কিছু না, কাজ করার সামর্থ্য। যে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য আছে তার মধ্যে শক্তি আছে, যে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য নেই তার মধ্যে শক্তি নেই। এবার শক্তি অনেক রকম হতে পারে, তার মধ্যে আমরা কয়েকটা মেন মেন দেখবো। কি কি? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, আরো অনেক অনেক শক্তি হয়, ঠিক আছে? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, এরকম অনেক অনেক শক্তি হয়। ওকে, তো তুমি বলবে স্যার তাপ আবার কি করে শক্তি হয়, তারপর চুম্বক আবার কি করে শক্তি হয়, সেগুলো আমরা একটু একটু ছোট্ট ছোট্ট করে দেখি। ওকে, দেখো ধরো দুটো চুম্বককে তুমি যদি পাশাপাশি রেখে দাও, ধরো এটা একটা চুম্বক আর এটা একটা চুম্বক, দুটো চুম্বককে তুমি পাশাপাশি রেখেছো। এই চুম্বকটা ধরো এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, আর এই চুম্বকটা ধরো এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু। তাহলে এরকম দুটো চুম্বককে যদি পাশাপাশি রাখো তাহলে কি হবে গো, একটা চুম্বক আর একটা চুম্বকের দিকে আকর্ষিত হবে। তার মানে এদের স্মরণ হচ্ছে, মানে এদের একে অপরের মধ্যে কাজ করার কি আছে, প্রবণ সামর্থ্য আছে। তার মানে এদের মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটার নাম কি, চুম্বক শক্তি। এই চুম্বক শক্তির জন্য এরা একে অপরের দিকে অ্যাট্রাক্টেড হয়। বোঝা গেল? এদের এদের মধ্যে কি শক্তি আছে, চুম্বক শক্তি। কোথায় থেকে এলো, দেখো কাজ করার সামর্থ্য আছে, একে অপরের দিকে সরণ হচ্ছে, তার মানে এদের মধ্যে কি শক্তি এলো, চুম্বক শক্তি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর হিট কিভাবে শক্তি হলো, দেখো সাপোজ তুমি ধরো একটা পাত্র নিলে, মানে কাজ করতে হবে, এক কথায় শক্তি মানে তাকে কাজ করতে হবে, তার কাজ করার সামর্থ্য থাকতে হবে, ঠিক আছে? সে কাজ যে কোনো ফর্মে হোক। ধরো এই পাত্রের মধ্যে তুমি জল রেখে দিলে, ঠিক আছে? পাত্রটা ভর্তি করে কি রেখে দিলে, জল রাখলে। ওকে, এবার তুমি কি করলে, এই পাত্রটাকে হিট দিলে, বাইরে থেকে কি দিলে, হিট দিলে, তাপ দিলে। তো তাপ দিলে তার ফলে কি হলো, এখান থেকে জলীয় বাষ্প তৈরি হলো। সেই জলীয় বাষ্পগুলো কি করতে পারছে, এখানে যদি আমরা একটা টারবাইন রেখে দিই, এখানে একটা যদি টারবাইন রেখে দিই, টারবাইন মানে বেসিক্যালি একটা ফ্যানের মতো ভাবো, যেটা ঘুরলে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে? একটা যদি টারবাইন রেখে দিই, তাহলে টারবাইনের চাকাটা কি হবে, এই এই যে এগুলো যাচ্ছে, জলীয় বাষ্পগুলো যাচ্ছে, সেগুলোকে টারবাইনের চাকাটাকে হিট করবে, ফলে টারবাইনের চাকাটা তখন ঘুরতে শুরু করবে। এবার এখানে যদি আমরা একটা জেনারেটর লাগিয়ে দিই, এর সাথে একটা জেনারেটর লাগিয়ে দিই, মানে টারবাইনের সাথেই লাগানো থাকে জেনারেটর, মানে পুরোটাকে একসাথে টারবাইন বলে, ঠিক আছে? তো মানে সরি, পুরোটাকে জেনারেটর বলে, ফ্যানটাকে টারবাইন বলে। তাহলে এই টারবাইনটা যখন ঘুরবে তখন জেনারেটরে কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। তার মানে এই যে হিট, তার মধ্যে কি আছে, তার একটা কাজ করার সামর্থ্য আছে। তার মানে হিট একটা কি, হিট একটা এনার্জি। বোঝা গেছে? দেখো ফ্যানকে ঘোরাচ্ছে মানে কাজ করছে, তার মানে হিট হয়ে গেল একটা কি, এনার্জি। ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পেরেছো আশা করি। আর কোনো ডাউট নেই যে শক্তির ডেফিনেশন সবাই বুঝতে পেরেছো। শক্তি বেসিক্যালি কিছুই না, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। যার মধ্যে কাজ করার সামর্থ্য আছে সেটাকে আমরা শক্তি বলি। শক্তি অনেক রকম হতে পারে, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এবার আমরা যান্ত্রিক শক্তিটাকে ডিটেলসে পড়বো। এই দুটো তো বললাম, তাপ শক্তি, চৌম্বক শক্তি, এছাড়া আরো অনেক শক্তি আছে। এবার যান্ত্রিক শক্তিটাকে আমরা খুব ডিটেলসে পড়বো। যান্ত্রিক শক্তি কি বলেছে, ডেফিনেশনটা শোনো, মন দিয়ে শুনবে, খুব কাজে লাগবে, ঠিক আছে? কি বলেছে যান্ত্রিক শক্তি, কোনো বস্তু তার আকার, আকৃতি, অবস্থান, এখানে একটা পয়েন্ট, কোনো বস্তু তার আকার, আকৃতি, অবস্থান, একটা পয়েন্ট দিয়ে বা লেখা আছে, বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তি মানে কি, কাজ করার সামর্থ্য থাকতে হবে। তাহলে কোনো একটা বস্তু তার আকার, আকৃতি বা অবস্থানের কারণে, তার আকারের কারণে হতে পারে, আকৃতির কারণে হতে পারে, অবস্থানের কারণে হতে পারে, বা গতির কারণে, তার মধ্যে একটা গতি আছে, সেই কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি আলাদা কিছু না। আবারও বলছি, যান্ত্রিক শক্তি আলাদা কিছু না। কি বললাম, কোনো বস্তু তার আকার, আকৃতি বা অবস্থান বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবার যান্ত্রিক শক্তি দেখো দুটো সেকশন আছে, একটা কি, কোনো বস্তু তার আকার, আকৃতি বা অবস্থান এই কারণে শক্তি লাভ করতে পারে, আবার গতির জন্য। আচ্ছা, এই এই তিনটে পয়েন্ট, আকার, আকৃতি, অবস্থানের জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করছে বা শক্তি লাভ করছে, সেটাতে কি, সেটাতে কি গতির কোনো দরকার আছে, গতি থাকতে হবে এমন কোনো কথা আছে, গতি থাকতে হবে এমন কোনো কথা আছে? তোমরা সবাই বলবে না স্যার, এখানে গতি থাকতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এগুলো হচ্ছে আলাদা ধরনের শক্তি, মানে বস্তুর আকার, আকৃতি, অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করবে, সেই সেই শক্তিটাকে অন্যরকম শক্তি বলবো। আর গতির জন্য যে শক্তি লাভ লাভ করবে, সেটাকে আমরা কি বলবো,
আলাদা একটা শক্তি বলবো। তো সেই রেসপেক্ট থেকে আমরা যান্ত্রিক শক্তিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। কি বললাম? গতিশক্তি, স্থিতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। একটা বস্তুর মধ্যে কতটা গতিশক্তি আছে, কতটা স্থিতিশক্তি আছে, সেই দুটোর যোগফল হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এবার যান্ত্রিক শক্তির পুরো ডেফিনেশন তো পড়লাম, যে আকার আকৃতি অবস্থান বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবার গতিশক্তিটা একটু বুঝি। কি বললাম? কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতিশক্তি। মানে একটা বস্তুর মধ্যে গতি আছে, তার জন্য একটা বস্তু থেমেছিল, এই যে আমাদের ক্রিকেট বলটা যখন থেমেছিল ওর মধ্যে কোনো শক্তি ছিল না, হ্যাঁ কি না? ক্রিকেট বলটা যখন থেমেছিল ওর মধ্যে কোনো শক্তি ছিল না, কিন্তু যে ওর মধ্যে আমি একটা গতি দিলাম ওর মধ্যে একটা শক্তি চলে এলো, কাজ করার সামর্থ্য এলো। সেই শক্তিটাকে আমরা কি বলেছি? গতি শক্তি। যে কোনো বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে গতি শক্তি। আর একটা হচ্ছে স্থিতি শক্তি। এই বলটা যখন ভূমিতে ছিল এর মধ্যে কোনো কাজ করার সামর্থ্য ছিল না, মানে শক্তিও ছিল না। এই বলটাকে যখন আমি ভূমি থেকে অবস্থান পরিবর্তন করলাম, এখানে লিখেছি দেখো, আকার আকৃতি বা অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য, দেখো যখন ওর অবস্থান ভূমিতে ছিল ওর কাজ করার কোনো সামর্থ্য নেই, এনার্জি জিরো। যেই ওকে আমি কি করলাম? ভূমি থেকে উপরে তুলে দিলাম, মানে অবস্থানের পরিবর্তন করলাম, জাস্ট অবস্থানটা চেঞ্জ করলাম, কিচ্ছু করিনি, জাস্ট এখান থেকে ওকে এখানে নিয়ে গেলাম, অবস্থান পরিবর্তন করলাম, সাথে সাথে এর মধ্যে কি চলে এলো? কাজ করার সামর্থ্য চলে এলো। সেই শক্তিটার নাম হচ্ছে স্থিতিশক্তি। তাহলে বোঝা গেল, তাহলে বস্তুর আকার আকৃতি বা অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে অর্জন করে তাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। এটা যান্ত্রিক শক্তি লেখা আছে, পয়েন্ট একটু ঠিক করে নেবে। ওকে, এটা যান্ত্রিক শক্তি না, তাকে স্থিতিশক্তি বলে। তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে যান্ত্রিক শক্তি, বুঝতে পেরেছো? পুরোটা মিলিয়ে মানে আকার আকৃতি অবস্থান বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য থাকে পুরোটাকে বলবো যান্ত্রিক শক্তি। এবার এটা দুই ধরনের, আকার আকৃতি অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে বলবো স্থিতিশক্তি। এখানে গতির দরকার নেই। আর যদি গতির জন্য কোনো বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য আসবে সেটাকে বলবো গতি শক্তি। এতটুকু বোঝা গেছে না যায়নি বলো? এবার আমি এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি এই দুটো জিনিস। এবার এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি যে আকার আকৃতি অবস্থার পরিবর্তন করতে কি করে শক্তি লাগে, সেই জিনিসগুলো আমি ভালো করে বোঝাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি? এতটুকু সবাই বুঝতে পেরেছো? ওকে, যেমন এবার আমরা যান্ত্রিক শক্তিটা একটু ডিটেলসে দেখি। ওকে, আমরা দেখলাম যে শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য থাকতে হবে। তারপর দেখলাম যে যান্ত্রিক শক্তি, তো যান্ত্রিক শক্তি দুটো শক্তি কি যান্ত্রিক শক্তি বলি, গতিশক্তি বা স্থিতিশক্তি। দুই ধরনের শক্তিকেই বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবার আমরা ইন ডিটেলস ভালোভাবে দেখব, উইথ এক্সাম্পল প্রপার ভাবে দেখব। আচ্ছা, ধরো একটা উঁচু পাহাড় আছে, ঠিক আছে, মন দিয়ে শুনবে। একটা উঁচু ধরো পাহাড় আছে, এটা ধরো একটা উঁচু পর্বত। কি হলো? এই পর্বতের উপর একটা বল রাখা আছে। ওকে, একটা পর্বতের উপর, পাহাড়ের উপর একটা ধরো বল রাখা আছে। ও উঁচু ধরো একটা জায়গা, পাহাড় হতে হবে এমন কোনো কথা নেই। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এবার কি হলো? কেউ বলটাকে উপর থেকে ধাক্কা দিয়ে দিল, তার মানে এর মধ্যে বেগ এলো। কি এলো? বেগ এলো। আর বেগ থাকা মানে বস্তুর মধ্যে কি আছে? গতি শক্তি আছে। বোঝাচ্ছি কিভাবে বেগ থাকা মানে গতি শক্তি থাকবে, সেগুলো আসছে পরে। তো গতি শক্তি আছে, তো কি করবে? এই বলটা যখন নিচে আসবে তোমাকে একদম এমন ভাবে ধাক্কা মারবে, তুমি একদম চলে যাবে পটল তুলে, তাই না? পটল তুলে কোথায় চলে যাবে ঠিক নেই। তো তার মানে কি হলো? এই বস্তুর গতি ছিল, দেখো বস্তুটা যখন থেমেছিল ওর মধ্যে কাজ করার কোনো সামর্থ্য ছিল না। যেই বস্তুটাকে আমি একটা ধাক্কা দিলাম, ওর মধ্যে একটা গতি দিলাম, সাথে সাথে একটা শক্তি পেলো। সেই শক্তির কারণে তোমাকে ধাক্কা মেরে কি করে ফেললো? তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। হতে পারে কি, হবেই, তাই না? এরকম একটা বড় পাহাড়, পাহাড় থেকে যদি একটা মোটা পাথর পড়ে, তুমি বেঁচে থাকবে? তাহলে এটা হচ্ছে কি গতিশক্তি। ওর মধ্যে গতির কারণে কি হলো? একটা শক্তি এলো, সেটাকে বলছি গতিশক্তি। এবার স্থিতিশক্তিটা আমি বলেছি তিনটে পয়েন্ট। আকার আকৃতি বা অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, আকার আকৃতি বা অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দিয়ে দেখছি। আচ্ছা, ধরো সবাই ওই দেখেছো তো, ওটাকে কি বলে? রাবার ব্যান্ড, যেটা মানে এরকম একটা আকৃতির থাকে, তার পিছনে একটা রাবার ব্যান্ড লাগানো থাকে। এটা বাংলা ভাষায় কি বলে আমি জানি না, মনে আসছে না আমার এখন আপাতত। দিয়ে কি থাকে এখানে, তোমার একটা পিছনে এইভাবে রাবারের একটা স্ট্রাইপ লাগানো থাকে। ঠিক আছে, এবার এই স্ট্রাইপটা যদি নর্মাল আমি রেখে দিই, নর্মাল ধরো একটা বলকে নিয়ে, একটা বল এর মধ্যে একটা গুলতি বা বল নিয়ে আমি এটাকে রেখে দিলাম, তাহলে এই গুলতি বা বলটার মধ্যে কোনো শক্তি আসবে? এই গুলতি বা বলটার মধ্যে কোনো শক্তি আসবে?
এই যেখানে আমি বলটা রেখেছি তার মধ্যে কোনো শক্তি আছে? তো বলবে না স্যার শক্তি নেই। কিন্তু যেই আমি এই যে রাবার ব্যান্ডটার কি করলাম, এর আকৃতিটাকে চেঞ্জ করলাম, মানে এটাকে পিছনের দিকে টানলাম, পিছনের দিকে টানলাম, মানে এটার আকৃতি চেঞ্জ হলো, সরি আকার চেঞ্জ হলো। আগে আকার কি ছিল, নর্মাল রাখা ছিল, নর্মাল রাখা ছিল, তখন এর মধ্যে যে বলটা রাখা আছে তার মধ্যে কোনো শক্তি নেই, নর্মাল আছে। কিন্তু যে আমি এই রাবার ব্যান্ড সহ, বলটা সহ রাবার ব্যান্ডটাকে পিছনের দিকে টানলাম, পিছনের দিকে টানলাম বা গুলতিটাকে পিছনের দিকে টানলাম, কি হলো, এটা বড় হলো আস্তে আস্তে করে। যেই আকার পরিবর্তন হলো, এবার যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে, সাথে সাথে এই বলটা একটা ভীষণ গতি নিয়ে সামনের দিকে যাবে, ভীষণ গতি নিয়ে সামনের দিকে যাবে। তাহলে দেখতে পেলে জাস্ট আকার পরিবর্তন করে, জাস্ট আকার পরিবর্তন করে আমরা একটা বস্তুর মধ্যে শক্তি আনতে পারি। সেই শক্তিটাকে বলা হচ্ছে কি, স্থিতি শক্তি। এখানে কোনো গতির দরকার নেই, কি আকার পরিবর্তন করে, সবাই দেখলে যে হ্যাঁ স্যার, একটা বস্তুর আকার পরিবর্তন করে আমরা বস্তুর মধ্যে শক্তি আনতে পারি, সেই শক্তিটাকে কি বলা হচ্ছে, স্থিতি শক্তি। তাহলে এই যে বলটার মধ্যে, বলটার মধ্যে যে শক্তিটা এলো সেটা কোথায় থেকে এলো, এই স্থিতি শক্তির কারণে। তুমি যে ব্যান্ডটাকে টানলে, ওই ব্যান্ডটা টানার জন্য ওর মধ্যে একটা শক্তি এলো, সেই শক্তিটাই বলের মধ্যে স্থিতি শক্তি হিসাবে জমা হলো। এবার ছেড়ে দিলে তখন সেটা গতিশীল হলো। সেগুলো পরে আসছে ডিটেলস। এবার আকার তো বুঝলাম স্যার, এবার আকৃতির জন্য কিভাবে, দেখো আকৃতির জন্য কিভাবে, বাটুল বলে তাই তো সব জায়গায়, হ্যাঁ অনেকে বাটুল বলে, ডিপেন্ড করে। ওকে, আমাদের যেমন গ্রামের দিকে বাটুল বলে। ধরো এরকম একটা স্প্রিং রাখা আছে, ঠিক আছে, এরকম একটা স্প্রিং রাখা আছে। এবার আমি যদি এই স্প্রিংটার উপর একটা বলকে এসে নর্মাল রেখে দিই, এই বলটার উপর কোনো ইফেক্ট পড়বে না, বলটা ওখানে নর্মাল থাকবে। সবাই বলবে না স্যার, বলটা ওখানে বিন্দাস ভালো ছেলের মতো বসে থাকবে, কারণ কাজ করার ওর মধ্যে কোনো সামর্থ্য নেই, মানে শক্তিও নেই এখন আপাতত, তাই না, নর্মাল রাখা আছে, স্থিতিশক্তি আছে, সেটা পরের ব্যাপার। এবার তুমি কি করলে, এই স্প্রিংটাকে উপর থেকে চাপ দিয়ে একটু আকারটাকে পরিবর্তন, এই আকৃতিটা পরিবর্তন করে দিলে। বড় আকৃতি ছিল, এবার আকৃতিটা একটু ছোট করে দিলে, ঠিক আছে, চাপ দিয়ে, বলটা সহ চাপ দিয়ে এটাকে ছোট করলে স্প্রিংটাকে। যেই এবার তুমি ছাড়বে কি হবে গো, সাথে সাথে বলটা একটা গতি নিয়ে উপরের দিকে উঠে যাবে না, বলটা একটা বেগ নিয়ে উপরের দিকে উঠে যাবে। তার মানে কি, এর মধ্যে একটা শক্তি চলে এলো। তাহলে দেখতে পাচ্ছ, জাস্ট আকৃতি পরিবর্তনের জন্য এর মধ্যে একটা শক্তি জমা হলো, সেই শক্তিটাকে কি বলবো, স্থিতি শক্তি। বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে এটা কি, এটা এটা কি কি জন্য, আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে একটা শক্তি হলো, সেটাকে বলবো স্থিতি শক্তি। আচ্ছা, তারপর, তারপর ধরো এবার আমরা কি দেখেছিলাম, আকার, আকৃতি আর অবস্থান, তিনটে কারণে শক্তি জন্ম, এই মানে বস্তুর মধ্যে জমা হতে পারে। আচ্ছা, এবার দেখো এবার অবস্থানের কারণে কিভাবে। ধরো এখানে এই যে পেরেকের এক্সাম্পল যেটা বললাম, ধরো এখানে একটা পেরেক রাখা আছে। এবার এই পেরেকটার উপর আমি একটা নর্মাল ইটকে, একটা ধরো মোটা ইট, সেটাকে এনে আমি যদি এই পেরেকটার উপর রাখি, কি হবে, পেরেকটা পুঁতে যাবে না কিছু হবে না? অবভিয়াসলি কিছু হবে না। আমি নর্মাল এনে রাখছি, কিছু হবে, কিছু হবে না, কিছুই হবে না। এবার এই সেম ইটটাকে জাস্ট অবস্থান পরিবর্তন করো, কিচ্ছু না, জাস্ট অবস্থান পরিবর্তন করো। কি করলে, তুমি এখান থেকে একটু উপরে নিয়ে চলে গেলে, তাহলে এর অবস্থান পরিবর্তন হলো, সাথে সাথে এর মধ্যে একটা শক্তি জমা হলো, স্থিতি শক্তি। কেন, কি করে বুঝলাম, কারণ এখন যদি এটাকে আমি ছেড়ে দিই, তাহলে এটা এসে কি করবে, পেরেকটাকে হিট করবে, ফলে দেখা যাবে পেরেকটা এই যে কাঠের মধ্যে ঢুকে গেছে, তাই না, কাঠের মধ্যে পুঁতে গেছে বা ঢুকে গেছে। দেখা যাচ্ছে এইভাবে কাঠের মধ্যে পেরেকটা ঢুকে গেল। তাহলে শক্তি না থাকলে এটা তো সম্ভব ছিল না। কাজ কি করে করলো, নিশ্চয়ের মধ্যে শক্তি জমা হয়েছে, সেই শক্তিটাকে আমি কি বললাম, স্থিতি শক্তি। সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার, গতিশক্তি, স্থিতি শক্তি, সবাই বুঝতে পেরেছো? গতিশক্তি, স্থিতিশক্তি সবাই বুঝতে পেরেছো? তাহলে গতিশক্তি হবে বস্তুর মধ্যে শুধু গতির কারণে যে শক্তির মধ্যে, ওর মধ্যে কাজ করার যে সামর্থ্য, দেখো কাজ করার সামর্থ্য জন্ম হলো তার মধ্যে, সেটা হচ্ছে গতিশক্তি। আর বস্তুর আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে স্থিতি শক্তি। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? তাহলে এতটুকু সবাই বুঝতে পেরেছো যে যান্ত্রিক শক্তি মানে বস্তুর মধ্যে কতটা গতিশক্তি আছে আর কতটা স্থিতিশক্তি আছে, সেই দুটোর যোগফলই হচ্ছে যান্ত্রিক শক্তি। বস্তুর মধ্যে কতটা গতিশক্তি আছে আর কতটা স্থিতিশক্তি আছে, সেই দুটোর যোগফলই হচ্ছে যান্ত্রিক শক্তি। আচ্ছা, তোমরা একটা শক্তির সংরক্ষণ নীতি বলে একটা নীতি পড়েছো, পড়েছো কোনোদিন, মনে আছে? কোনো না কোনো ক্লাসে শক্তির সংরক্ষণ নীতি বলে একটা নীতি পড়েছো, মনে আছে কারো? শক্তির সংরক্ষণ নীতি। তো শক্তির সংরক্ষণ নীতি কি বলছে? শক্তির সংরক্ষণ নীতি খুব একটা সুন্দর কথা বলছে। কি বলছে, যে সিম্পল ভাবে লিখছি, আমি পুরো লিখছি না, যে আমরা কখনো শক্তিকে সৃষ্টি করতে পারি না বা শক্তিকে ধ্বংস করতে পারি না। কি বললাম, শক্তিকে, শক্তির
সংরক্ষণ মানে শক্তি সবসময় কনস্ট্যান্ট, মহাবিশ্বের মোট শক্তি সবসময় কনস্ট্যান্ট, কখনোই চেঞ্জ হতে পারে না। ঠিক আছে, শক্তির সংরক্ষণ নীতি। আচ্ছা, নীতির কথাটাও লিখে দিই। কি ল? শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি কি বলছে? শক্তি সংরক্ষণ নীতি বলছে যে আমরা শক্তি না সৃষ্টি করতে পারি না ধ্বংস করতে পারি। শক্তি সৃষ্টি বা ধ্বংস কিছুই করা যায় না। এটাই কাজে লাগবে, দেখো 6। তাহলে শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়। তুমি বলবে স্যার তাহলে এত শক্তি কোথায় থেকে আসছে? এই যে স্যার আমরা ফ্যান চালাচ্ছি, কারেন্ট, বিদ্যুৎ শক্তি, স্যার এই এত শক্তি তাহলে আসছে কোথায় থেকে? আমরা তো স্যার বিদ্যুৎ শক্তি সৃষ্টি করছি। হ্যাঁ, শক্তি তুমি সৃষ্টি করতে পারো না, কিন্তু কি করতে পারো? এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারো। কি বললাম? শক্তির সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কিন্তু কিন্তু এক শক্তিকে অন্য শক্তিতে তুমি রূপান্তর করতে পারো। কি বললাম? এক শক্তিকে অন্য শক্তিতে, খুব মন দিয়ে বুঝবে এগুলো, ঠিক আছে, রূপান্তর করতে পারি। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। কি? যে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না ধ্বংস করতে পারি না, কিন্তু একটা শক্তিকে অন্য শক্তি। আচ্ছা, তোমরা যে বলছো বিদ্যুৎ শক্তি, তো বিদ্যুৎ শক্তি এমনি এমনি আসে? ভাবো তো, এমনি এমনি আসে? তুমি বলবে না স্যার এমনি এমনি আসে না। কি করা হয়? হয় কয়লাকে পুড়িয়ে সেখান থেকে কি করা হয়, জলকে গরম করা হয়, কয়লা পুড়িয়ে জল গরম করা হয়, ওই জলের যে বাষ্প তৈরি হয়, মানে তাপ শক্তি থেকে যে বাষ্প তৈরি হলো, সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে তখন বিদ্যুৎ তৈরি করা হয়। তার মানে এখানে কি শক্তি তৈরি হচ্ছে? তাপ শক্তি। তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হচ্ছে। বা কি করা হয়, বা বা যে ধরো উঁচু পাহাড় থেকে জল পড়ছে, উঁচু পাহাড় থেকে জল পড়ছে, সেই জলের নিচে একটা টারবাইন লাগিয়ে দিলাম, টারবাইনের চাকা লাগিয়ে দিলাম, সেই টারবাইনটা ঘুরছে, ঘোরার ফলে বিদ্যুৎ শক্তি, মানে এই যে জল পড়ছে, যে যান্ত্রিক শক্তি, যে যান্ত্রিক শক্তিটা কি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে বুঝতে পারছো, শক্তিকে আমরা জাস্ট এক রূপ থেকে অন্য রূপ। তুমি যদি জল ফেলা বন্ধ করে দাও শক্তি পাবে, জল ফেলা বন্ধ করে দিলে শক্তি পাবে, কয়লা জ্বালানো বন্ধ বন্ধ করে দিলে আর বিদ্যুৎ শক্তি পাবে? তুমি বলবে না স্যার। তাহলে শক্তিকে তুমি সৃষ্টি ডাইরেক্ট করতে পারছো না, তুমি কি করছো? এই যে তাপ শক্তি বা যান্ত্রিক শক্তি, সেগুলোকে এক শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট করতে পারছো। যেমন যেমন ধরো তুমি তোমার তোমার হাত যদি ঘষো, তোমার হাতে হাত যদি জোরে জোরে ঘষো, তাহলে কি হয়? দেখো হিট উৎপন্ন হচ্ছে একটা, তাই না? তো হিট শক্তিটা আসছে কোথায় থেকে? তাপটা আসছে কোথায় থেকে? তুমি যে এই যে হাতকে নড়াচ্ছ, মানে যান্ত্রিক কাজ করছো, তাহলে যান্ত্রিক কার্য, যান্ত্রিক শক্তি, সেটা কিসে কনভার্ট হচ্ছে? হিটে কনভার্ট হচ্ছে। বোঝা গেছে না যায়নি? তারপর ধরো বিদ্যুৎ শক্তি, তোমাদের ফ্যানটা ঘুরছে, তো ঘূর্ণন শক্তিটা কোথায় থেকে এলো ফ্যানের মধ্যে? বা যান্ত্রিক শক্তিটা কোথায় থেকে এলো? ঘুরছে মানে কি যান্ত্রিক শক্তি, সেটা এলো কোথায় থেকে? ওই যে বিদ্যুৎ, কারেন্ট। তাহলে সেই কারেন্ট অফ করে দিলে ফ্যান আর ঘুরবে? শক্তি কনভার্ট সৃষ্টি করা হলে তো ফ্যান সারা জীবন ঘুরে যেত। কারেন্ট যে অফ করে দিলে সাথে সাথে ফ্যান বন্ধ হয়ে গেল, কেন? কারণ কারেন্টের জন্য যে যান্ত্রিক শক্তি, সরি কারেন্ট শক্তিটা কি হয়েছে? ফ্যানের যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার, যে শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। এবার এবার মজার ব্যাপার হলো, তাহলে স্যার এই যে আমরা বস্তুটা এখানে ছিল, জাস্ট এর অবস্থান পরিবর্তন করলাম, এর মধ্যে শক্তি চলে এলো। বস্তুটা এরকম ছোট ছিল, এটাকে টানলাম, এর মধ্যে শক্তি চলে এলো। বস্তুটা এরকম বড় ছিল, এটাকে কম্প্রেস করলাম, ছোট করলাম, এর মধ্যে শক্তি চলে এলো, স্থিতি শক্তি। একটা বস্তু থেমে ছিল, তার মধ্যে জাস্ট গতি দিলাম, এর মধ্যে শক্তি চলে এলো। তাহলে স্যার এই শক্তিগুলো আসছে কোথায় থেকে? এদেরকে যদি আমরা সৃষ্টি না করতে পারি, এদেরকে যদি আমরা সৃষ্টি না করতে পারি, দেন এদের মধ্যে শক্তি আসছে কোথায় থেকে? এটা হচ্ছে বিশাল বড় একটা কোশ্চেন। আর এটা বুঝতে গেলেই আমাদের কনসেপ্ট বোঝা হয়ে যাবে যে শক্তি আর কার্য কিভাবে একই জিনিস। ঠিক আছে, এবার মন দিয়ে ভালো করে বুঝবে। দেখো শক্তি আর কার্য একই জিনিস কি করে। আচ্ছা, প্রথম আমরা এক অবস্থানটা পরিবর্তন করলে কিভাবে বস্তুর মধ্যে শক্তি আসে সেটা বুঝি। ঠিক আছে, অবস্থান পরিবর্তন করলে বস্তুর মধ্যে কিভাবে শক্তি আসে সেটা বুঝি। আচ্ছা, ওকে, ধরো একটা বস্তু এখানে রাখা ছিল, এম ভরের একটা বস্তু রাখা ছিল। ওকে, এম ভরের একটা বস্তু রাখা ছিল। এই বস্তুটাকে যদি যদি আমরা এইচ উচ্চতায় নিয়ে যাই, এইচ উচ্চতায় নিয়ে যাই ভূমি থেকে, তাহলে এর মধ্যে কতটা স্থিতিশক্তি জমা হবে সবাই জানো? যে বস্তুটাকে যদি আমরা ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাই, তাহলে বস্তুর মধ্যে স্যার এম জি এইচ স্থিতিশক্তি জমা হবে, যেখানে এইচ হচ্ছে ভূমি থেকে বস্তুর উচ্চতা, এম হচ্ছে বস্তুর ভর,
আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটুকুনি কারো ডাউট আছে? একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাই, তাহলে বস্তুর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি জমা হবে তার মান আমরা কিভাবে বের করি? mgh থেকে। আচ্ছা, এভাবে বুঝছি না, এভাবে বুঝছি না। আচ্ছা, ওকে ওকে, ওয়েট 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 ওয়েট। এমজিএইচ কোথায় থেকে এলো আমি তো ওটা ডাইরেক্ট বলে দিচ্ছি না। এমজিএইচটা এলো কোথায় থেকে? এর মধ্যে যে এমজিএইচ শক্তি এলো সেটা এলো কোথায় থেকে? অবস্থান পরিবর্তনের অবস্থান পরিবর্তনটা এখন পড়াবো। দেখো, অবস্থান পরিবর্তনটাই পড়াচ্ছি। আচ্ছা, আমাকে বলো এখানে একটা একটা ধরো কাঠের ব্লক রাখা আছে, ওকে? কাঠের ব্লক রাখা আছে। আচ্ছা, এমজিএইচ তো তোমাদের মুখস্থ আছে, কিভাবে এলো সেটা বুঝো। তাহলে কার্য আর শক্তি কি করে একই জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরো এর মধ্যে একটা কাঠের ব্লক রাখা আছে ভূমিতে, ওকে? রাখা আছে। এবার আমরা জানি যে একে পৃথিবী একটা বল দ্বারা কি করছে? টানছে। পৃথিবী ওকে একটা বল দ্বারা টানছে, সেটা কত? সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এমজি। এফ ইকুয়াল টু এমজি বল দ্বারা পৃথিবী ওকে একটা বল দ্বারা উপরের দিকে টানছে, নিচের দিকে টানছে। সবাই একমত? সবাই বলবে হ্যাঁ স্যার টানছে, খুব ভালো কথা, টানছে। আচ্ছা, এবার আমাকে বলো এই বস্তুটাকে এই বস্তুটাকে যদি তুমি এই পৃথিবীর অভিকর্ষ বলের এগেনস্টে এইচ উচ্চতায় নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে? এই পৃথিবীর বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হবে? ধরো এই ব্লকটাকে ভূমি থেকে তুমি এইচ উচ্চতায় উপরে নিয়ে যেতে চাইলে, এই এমজি বলের এগেনস্টে, এমজি বলের বিরুদ্ধে, মানে বলের বিরুদ্ধে তুমি যদি নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে উপরের দিকে কি করতে হবে? এমজি বল প্রয়োগ করতে হবে। দেন এটাকে এইচ উচ্চতায় নিয়ে যাচ্ছ। তুমি বলবে স্যার আমাকে কাজ করতে হবে, একই না? যদি এটাকে এখানে নিয়ে যেতে চাও, স্মরণ ঘটাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কতটা কাজ করতে হবে? তুমি বলবে স্যার আমাকে কার্য করতে হবে বল মানে এমজি, আর কতটা স্মরণ হচ্ছে স্যার? এইচ স্মরণ করাচ্ছি, মানে এমজি এইচ স্মরণ কার্য করাতে হবে। একমত সবাই? একমত সবাই? এতটুকু নিয়ে কারো ডাউট নেই যে হ্যাঁ স্যার এমজিএইচ কাজ করতে হবে? আমি আগের দিনই শিখিয়েছি, আগের ক্লাসে অঙ্ক করানোর সময়, যে স্যার এফ বল দিয়ে ওকে টানছে, তাহলে এফ বলের এগেনস্টে কাজ করছি, তার মানে বলের মান এফ। আর এইচ উচ্চতায় আমি মানে স্মরণ ঘটাচ্ছি এইচ, উচ্চতায় নিয়ে যাওয়া মানে তো স্মরণ, স্মরণ ঘটাচ্ছি এইচ, তার মানে স্যার কাজ করতে হবে এমজিএইচ। কাজ করতে হবে এমজিএইচ। কাজটা করলো কে? তুমি ধরো একে এখান থেকে এখানে নিয়ে গেলে, তুমি এখান থেকে এখানে নিয়ে গেলে। আচ্ছা, আমাকে বলো এই জিনিসটাকে তুমি সারা জীবন করতে পারবে একটানা? তোমাকে যদি আমি বলি একটা বস্তুকে বারবার নিচ থেকে উপরে নিয়ে যাও, নিচ থেকে উপরে নিয়ে যাও, তোমাকে আমি খেতে দিব না, কিচ্ছু করতে দিব না, বললাম সারা জীবন তুমি এটাই করো, নিচ থেকে উপরে নিয়ে যাও, নিচ থেকে উপরে নিয়ে যাও, তুমি পারবে না? একটা সময় পর তুমি টায়ার্ড হয়ে যাবে। তুমি বলবে না স্যার আমি একটা সময় পর টায়ার্ড হয়ে যাবো। কেন টায়ার্ড হলে তুমি? কেন টায়ার্ড হলে? কারণ কাজটা তুমি করছো। এবার মন দিয়ে বোঝো। আচ্ছা, আমাকে এবার বলো, এবার দেখো কি হয়। তুমি যে পরিমাণ কাজ করলে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, কি? তুমি যে পরিমাণ কাজ করলে সেই কাজটাই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হয়। কি বললাম? তুমি কত কাজ করলে এমজিএইচ, এই বস্তুটাকে এখান থেকে এইচ উচ্চতায় নিয়ে যেতে কি পরিমাণ কাজ করেছো? এমজিএইচ। কেন? তার জন্য তুমি কাজ করছো বলেই তুমি একে সারা জীবন বারবার বারবার উপরে নিয়ে যেতে পারবে না। তোমার শক্তিটাই, তোমার মধ্যে যে শক্তি আছে, তোমার মাসাল, তোমার হাতের মাসালে যে শক্তি আছে, সেই শক্তিটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হবে। তাহলে তুমি যে পরিমাণ কাজ করবে সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে জমা হবে। তার মানে তুমি কাজ করেছো এমজিএইচ পরিমাণ, তাই বস্তুর মধ্যে স্থিতি শক্তিও হবে এমজিএইচ। তাহলে শক্তি আর কার্য কি করে সেম, বুঝতে পারলে? কার শক্তি আলাদা কিছু না, তুমি যতটা কাজ করছো সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে জমা হচ্ছে। তুমি যদি 10 জুল কাজ করো এখান থেকে এখানে নিয়ে যেতে বস্তুটাকে, এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তুমি যদি 10 জুল কাজ করো বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে, তাহলে আরে ডাব্লিউ ইকুয়াল টু এফ এসি তো করলাম, এফ মানে এমজি তো। এই মিতু মাহাতা, তুমি কি আগের ক্লাস করোনি? এই অঙ্কটা আমি কি কি করাতে করালাম? তাহলে মজা করাতে করালাম। এই যে আগের দিনের এই অঙ্কটা করালাম, এই কোথায় পিডিএফ আছে, তোমরা আগের ক্লাসগুলো মন দিয়ে করো না কেন? পড়ার আগে, ক্লাস করার আগে এই অঙ্কটাকে আমি মজা করানোর জন্য করিয়েছিলাম। 10 কেজি ভরের একটা বস্তুর উপর, বস্তুকে 100 সেমি উপরে তোলা হলে কার্য কত শিখিয়েছিলাম না? কি শিখিয়েছিলাম? যে যখন অভিকর্ষের এগেনস্টে কোনো বস্তুকে উপরে তোলা হবে তখন ডাব্লিউ সমান কি হবে? এমজিএইচ, এমজিএস বা এমজিএইচ হবে। আরে ছাগল, প্রযুক্ত বল নিচের দিকে ওকে কত পৃথিবী টানছে? এমজি বল দিয়ে। তো বলের মানই তো এখানে এমজি, তো বলের জায়গায় তো এমজি লিখেছি। আগের ক্লাস করে না এসে উল্টো পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করছো। যাই হোক, তাহলে কি বললাম ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছি। কি বললাম? তুমি যে পরিমাণ কাজ করলে সেই কাজটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হলো। এমনি এমনি শক্তি আসতে পারে না। মামার বাড়ির আবদার না যে মামা 10 টাকা দাও, বললাম মামা 10 টাকা দিয়ে দিবে, শক্তি এমনি এমনি আসতে পারে না।
শক্তি পেতে গেলে আমাদেরকে কিছু শক্তি আগে ক্ষয় করতে হবে। একটা শক্তিকে আর একটা শক্তিতে, তোমার মাসালে যে শক্তি ছিল সেই শক্তিটা বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হলো। তুমি যদি একে না তোলো এর মধ্যে স্থিতি শক্তি জমা হবে না। তার জন্য তুমি বারবার এটাকে তুলতে পারো না, কারণ তোমার মধ্যে শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করবে, এর মধ্যে শক্তি জমা হবে। তাহলে স্থিতি শক্তি ক্লিয়ার হয়েছে। তুমি কাজ করলে এমজিএইচ, সেই কাজটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হলো। কত মজার জিনিস, তোমরা আইডিয়াও করতে পারছো না। এই যে কনসেপ্ট, ঠিক আছে, এই যে কনসেপ্টটা শিখলে না, তাহলে আমি যে পরিমাণ বা কোনো বস্তু যে পরিমাণ কাজ করবে, যে পরিমাণ কাজ করা হয়, এমনি এমনি কখনো স্থিতিশক্তি আসতে পারে না। স্থিতিশক্তি বলে না, কোনো শক্তি যে পরিমাণ কাজ করা হয় সেটা একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা হয়। বোঝা গেছে? এই পয়েন্টটা মাথার মধ্যে একদম সারা জীবনের জন্য ঢুকিয়ে নাও। শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র এক শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট করতে পারি। তাহলে এই ক্ষেত্রে শক্তি কোথায় থেকে আসছে বস্তুর মধ্যে? জাস্ট আমি একটা বস্তুকে উপরে তুললাম, আমার মধ্যে শক্তি চলে এলো। এত সহজ শক্তি সৃষ্টি করা। জাস্ট একটা বস্তুকে ভূমি থেকে উপরে তুলে আমার মধ্যে শক্তি চলে এলো। এতই সহজ? এত সহজ না। এত সহজ না, বিলিভ মি অর নট, এত সহজ না। তাহলে সহজ কি? কি আসলে? আসলে হচ্ছে তুমি যে পরিমাণ কাজ করবে সেই কাজটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হবে। তাহলে সেটাই কি হবে? সেটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হবে। এবার সবগুলো ভালো করে বোঝাচ্ছি, দেখো। স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কি করতে পারি? এক শক্তিকে আর এক শক্তি কনভার্ট করতে পারি। তাহলে বস্তুর মধ্যে স্থিতি শক্তি কোথায় থেকে আসছে? তুমি যে কাজটা করছো সেই কাজটাই সেম পরিমাণ কাজ বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হচ্ছে। তুমি যদি 10 জুল কাজ করো তাহলে বস্তুর মধ্যে 10 জুল স্থিতি শক্তি জমা হবে। তাহলে আজ বুঝতে পারলে কার্য আর শক্তি কিভাবে একই জিনিস। কারণ শক্তি, তুমি যেটা কাজ করছো সেটাই তো শক্তি হিসেবে জমা হচ্ছে। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? তাহলে কার্য আর শক্তি, এই কারণেই কার্য আর শক্তি একই জিনিস। আমি বলেছিলাম যখন কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়াবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে যে কার্য আর শক্তি কি করে একই জিনিস। যে পরিমাণ যে কোনো বস্তুর মধ্যে শক্তি আছে মানে কিছু না কিছুর মধ্যে কাজ করা হয়েছে, সেই কার্যটাই বস্তুর মধ্যে শক্তি হিসাবে জমা হয়েছে। সেই কার্যটাই বস্তুর মধ্যে শক্তি হিসাবে জমা হয়েছে। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বলো, তাড়াতাড়ি বলে ফেলো। ক্লিয়ার হয়েছে? এতটা এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখলাম আমরা যে পরিমাণ একটা বস্তুর মধ্যে কাজ করছি সেই কাজটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হচ্ছে। তাহলে এবারে আগের এক্সাম্পলগুলো এসো এক এক করে। এই বস্তুর মধ্যে কোথায় থেকে স্থিতিশক্তি এলো? তুমি এই যে রাবারের ব্যান্ডটাকে টানার জন্য নিজের হাত দিয়ে বল প্রয়োগ করলে, মানে কাজ করলে, বল প্রয়োগ করলে, স্মরণ ঘটালে, কাজ করলে, সেই কাজটাই এই বলটার মধ্যে বা এই রাবারের ব্যান্ডটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হলো। সেই স্থিতিশক্তিটা এই বস্তুটাকে গতিশক্তি দিতে কনভার্ট হেল্প করলো। এখানে শক্তি কোথায় থেকে এলো? তুমি যে স্প্রিংটাকে বল প্রয়োগ করে, তোমাকে কি এমনি 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 আঙুল দিলে আর এটি স্প্রিংটা ছোট হয়ে যাবে না? একটু বল প্রয়োগ করে চেপে ওকে ছোট করতে হবে, চেপে ছোট করতে হবে। এটাকে হাত দিলে এটা টেনে বড় হয়ে যাবে না, তোমাকে টানতে হবে, তোমাকে বল প্রয়োগ করে টানতে হবে, মানে কাজ করছো। এখানে যে তুমি একে বল প্রয়োগ করলে তার ধরনের স্মরণ হলো, তার মানে তুমি কাজ করলে, সেই কাজটা এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হলো। যেই ছেড়ে দিলে সেই স্থিতিশক্তিটাই বলটার মধ্যে কি হলো? গতিশক্তি হিসাবে কনভার্ট হয়ে গেল। বোঝা গেছে না বোঝা যায় নাই? তাহলে দেখতে পেলে স্থিতিশক্তি হোক বা গতিশক্তি হোক এমনি এমনি সম্ভব না। গতিশক্তির ক্ষেত্রেও এই বলটা যদি দাঁড়িয়ে থাকতো এর মধ্যে গতিশক্তি আসতো? তুমি বলবে না, আমাকে কি করতে হয়েছিল? বাইরে থেকে বল প্রয়োগ করে এর স্মরণ ঘটাতে হয়েছিল। তাহলে তুমি এর উপর একটা কাজ করেছো, সেই কাজটাই বস্তুর মধ্যে গতিশক্তি হিসেবে কনভার্ট হয়েছে। তুমি যদি এর উপর বল প্রয়োগ করো এর মধ্যে অল্প গতিশক্তি হবে, একে যদি বেশি বল প্রয়োগ করো বেশি গতিশক্তি হবে। তার মানে তুমি কতটা কাজ করছো সেই কাজটাই বস্তুর মধ্যে কি তৈরি হচ্ছে? গতিশক্তি। তুমি যদি এর উপর 10 জুল কাজ করো তাহলে এর মধ্যে 10 জুল গতিশক্তি জন্ম হবে। যদি তুমি 20 জুল কাজ করো এর মধ্যে 20 জুল গতিশক্তি জন্ম হবে। এই লাইনটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, অঙ্ক করার জন্য ভীষণভাবে কাজে আসবে। যে তুমি যে পরিমাণ কাজ করবে সেম পরিমাণ কাজ বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা গতিশক্তি হিসাবে জমা হইবে। স্থিতিশক্তি বা গতিশক্তি হিসাবে জমা হবে। কারো এতটুকু বুঝতে সমস্যা আছে? কারো এতটুকু বুঝতে সমস্যা আছে? তারপর আমরা এটা পড়লাম যে একটা বস্তুর যান্ত্রিক শক্তি কি হয়? বস্তুর স্থিতি শক্তি আর গতিশক্তির যোগফলের সমান হয়। ভালো লাগলো শিখলে এই জিনিসটা? মজা লাগলো যে কার্য শক্তি কিভাবে সেম হয়? কনসেপ্টটা ক্লিয়ার হলো কিভাবে একটা বস্তুর মধ্যে স্থিতি শক্তি আসে, গতিশক্তি আসে। এমনি এমনি আসা পসিবল না। ঠিক আছে? এটা তোমার বয়ফ্রেন্ড না?
যে একটা কল করলে, বাবু আমার বার্গার খেতে ইচ্ছে করছে, আমার একটু বার্গার পাঠাও, পাঠিয়ে দিবে না? সম্ভব না। সত্যিকে তুমি সৃষ্টি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আরে জয়তি, তুমি কি ক্লাস করছো না? অবস্থানের পরিবর্তনের উদাহরণটা বলুন। হাজারবার তো এতক্ষণ ধরে তো অবস্থানের পরিবর্তনটাই বললাম। যে একটা বল ধরো যদি আমি নর্মাল এই ইটটাকে এর উপর রাখি, তাহলে কি এর আমাদের কাজ করার কোনো সামর্থ্য আসবে ইটটার মধ্যে? এই পেরেকটাকে পুঁতবে না। এইটটাকে যখন উপরে তুললাম, তাহলে তোমাকে তুলতে একটা কাজ করতে হলো। সে কাজটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হলো। যতটা জমা হলো এবার ছেড়ে দাও, সেটা আস্তে আস্তে এসে হিট করলো। হিট করলে পেরেকটা পুঁতে গেল। এই এক্সাম্পলটা এতবার বলার কি আছে? এটা তো এখানে বললাম।
ওকে, চলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখতে পাচ্ছ ডিসপ্লে? একবার সবাই গো লাইভ করো। হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, দেখো এবার ক্লিয়ার হয়েছে, সবকিছু ঠিক হয়েছে আবার। ওকে, চলো। তাহলে যেটা বললাম তাহলে যেটা বললাম যে এবার আমরা গতিশক্তি আর স্থিতিশক্তিকে মান বের করা শিখবো, ঠিক আছে? গতিশক্তি স্থিতিশক্তি তো শিখে নিলাম অলরেডি, যে আমাদেরকে এমজিএইচ পরিমাণ কাজ করতে হয়, তাই বস্তুর মধ্যে এমজিএইচ পরিমাণ স্থিতিশক্তি জমা হয়। তুমি সিম্পল ভাবো না, এই বস্তুটাকে তুমি যদি 1 মিটার উচ্চতায় তোলো, যে পরিমাণ কাজ করবে, যদি একে 20 মিটার উচ্চতায় তুলতে হয় আরো বেশি কাজ করতে হবে, যদি একে 30 মিটার উচ্চতায় তুলতে হয় আরো বেশি কাজ করতে হবে। মানে যতটা উচ্চতা বাড়াবে, মানে কার্য যত বেশি করতে হবে, তার মানে ওর মধ্যে বস্তুর মধ্যে স্থিতিশক্তি তত বেশি জমা হবে। কার্য যত বেশি করতে হবে, তো তার মধ্যে স্থিতিশক্তি তত জমা হবে বেশি। বোঝা গেছে? আচ্ছা, এবার গতিশক্তি আমরা দেখি। আচ্ছা দেখো, একটা গতিশক্তির মান তোমরা সবাই জানো কত হয় স্যার? হাফ এমবি স্কোয়ার। হাফ এমবি স্কোয়ার কিভাবে এলো আজ পর্যন্ত বোঝো না? আজ পর্যন্ত জানো না যে স্যার এটা কি করে এলো? আজকে বুঝবো আমরা যে গতিশক্তির মানটা হাফ এমবি স্কোয়ারই কেন হয়। আর যে ওই যে কনসেপ্টটা শিখালাম, যে আমি যে পরিমাণ কাজ করছি সেম পরিমাণ কাজ বস্তুর মধ্যে জমা হচ্ছে শক্তি হিসাবে, সেটা ভালো করে বুঝবো। ওকে, চলো। তাহলে একটা বস্তু, আগে আমরা মেন জিনিসটা দেখে নিই। একটা বস্তু ধরো এম ভরের যদি বস্তু হয়, একটা এম ভরের যদি বস্তু হয়, সেই বস্তুটা যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে বস্তুর মধ্যে কি পরিমাণ গতিশক্তি জমা হয়? তাহলে বস্তুর মধ্যে গতিশক্তি জমা হয়, আগে লিখে দিচ্ছে এটা, গতিশক্তি জমা হয় হাফ এম ভি স্কোয়ার পরিমাণ। কি বললাম? এর মধ্যে কি পরিমাণ গতিশক্তি থাকে? একটা বস্তু এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে বস্তুর মধ্যে হাফ গতিশক্তি কত থাকে? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে না যায় নাই? তুমি বলবে হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার আমরা এটা বুঝবো এটা কিভাবে আসছে, খুব মজার জিনিস, ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবে। আচ্ছা ধরো এই বলটাই ধরে নাও, যে একটা ধরো এম ভরের বল আছে, ওকে? কত ভরের? এম ভরের বল। এই বলটা ভি বেগে গতিশীল ছিল। কি বেগে? ভি বেগে গতিশীল ছিল। আচ্ছা, বলটা সামনের দিকে যাচ্ছিল। আচ্ছা, এখানে এখানে একবার পড়ো। আচ্ছা, এখানে লেখা নেই না? ওকে, তাহলে এইভাবে ভি বেগে গতিশীল ছিল। এবার ভি বেগে গতিশীল হলো। এবার তুমি কি করলে? কিছুক্ষণ যাওয়ার পর ভি বেগে যাচ্ছিল, কিছুক্ষণ যাওয়ার পর যখন বলটা এখানে পৌঁছলো, তুমি একে থামাতে চাইলে। ওকে, থামাতে চাইলে মানে এর মধ্যে গতিশক্তি আছে, কিছু একটা গতিশক্তি আছে। গতি আছে মানে গতিশক্তি আছে। তুমি এই বলটাকে থামাতে চাইলে, তা থামাতে চাইলে তোমাকে কি করতে হবে? এই বলটার গতির উল্টো দিকে বল প্রয়োগ করতে হবে। এগুলো আমি নিউটনস লয়ে শিখিয়েছিলাম। গতির উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে হবে। সাপোজ তুমি এফ বল প্রয়োগ করলে, যেই বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে কি আসবে? বল বাইরে থেকে বল প্রয়োগ করলে ত্বরণ আছে, কিন্তু উল্টো ডিরেকশনে প্রয়োগ করছো, তাই বস্তুর মধ্যে একটা মন্দন সৃষ্টি হলো, হ্যাঁ কি না? বস্তুটার গতি কমতে শুরু করবে, একমত সবাই? বস্তুটার গতি কমতে শুরু করবে মানে ওর মধ্যে একটা মন্দন তৈরি হবে, একমত সবাই? মানে বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে শুরু করবে। তাহলে এই পয়েন্টে বস্তুর বেগ কত ছিল? তুমি বলবে স্যার ভি। যখন বল প্রয়োগ করা শুরু করলে, যখন বল প্রয়োগ করা শুরু করলে সেই সময় বস্তুর বেগ কত ছিল? ভি। এবার কিছুক্ষণ পর যেহেতু ওর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, একটা সময় পর গিয়ে বলটা থেমে যাবে। এই যে যে বলটা ঘুরছিল সেটা কি হবে? থেমে যাবে, একমত সবাই? যেহেতু ওর উপর উল্টো ডিরেকশনে একটা বল প্রযুক্ত হচ্ছে, তাই সে কি হবে? একটা সময় পর থেমে যাবে। তাহলে এম ভরের যে বলটা ছিল সেটা একটা সময় পর থেমে গেল। তাহলে এই সময় বেগ কত হলো? বেগ হয়ে গেল জিরো, একমত? আমি ধরে নিলাম এই যে বেগ ভি থেকে জিরো হওয়ার জন্য এই সময়ে বস্তুর স্মরণ হয়েছে এতটুকু। বস্তুর স্মরণ হয়েছে এতটুকু, সেটাকে আমি এস ধরে নিলাম। এস ধরে নিলাম, একমত? একমত সবাই? বুঝেছো? আবারও বলছি, তাহলে এই মোমেন্টে বস্তুর মধ্যে একটা গতিশক্তি ছিল। এই মোমেন্টে বস্তুর মধ্যে একটা গতিশক্তি ছিল। সে গতিশক্তির কারণে সামনের দিকে যাচ্ছিল। যেতে যেতে এই পয়েন্টে বেগ ছিল ভি। এখান থেকে তুমি ভি বেগ নিয়ে আসছিল, মানে এখানেও ভি। বল প্রয়োগ করা শুরু করলে, যে বল প্রয়োগ করা শুরু করলে এর মধ্যে এর বেগটা আস্তে আস্তে কমতে শুরু করলো, মন্দন সৃষ্টি হলো। কমতে 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 এই মোমেন্টে গিয়ে বস্তুর বেগ হয়ে গেল জিরো। তার মানে এখানে শক্তি কত? এখানে বস্তুর মধ্যে শক্তি জিরো, একমত? কারণ বেগ জিরো হয়ে গেছে, মানে শক্তিও জিরো। ক্লিয়ার? ভূমিতে আছে মানে স্থিতিশক্তি নেই, ভূমিতে আছে মানে স্থিতিশক্তি নেই, শুধু কি আছে? গতিশক্তি ছিল, সেটাও জিরো হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বলো যে
এই বলের দ্বারা এই বলের এই পিডিএফ এসো। তাহলে এই সিচুয়েশনটা বুঝতে পেরেছো? একটা এম ভরের বস্তু ছিল, সেটা ভি বেগ নিয়ে যাচ্ছিল। যখন এখানে যাত্রা শুরু করে মানে এখানে এই পয়েন্টে বেগ ছিল ভি, তো এর উপর বল প্রয়োগ করা শুরু করলে আস্তে আস্তে বেগ কমতে শুরু করলো, একসময় গিয়ে বেগ হয়ে গেল জিরো, কারণ এর মধ্যে মন্দন সৃষ্টি হবে। তাহলে বলো এই যে এফ বলের বিপক্ষে বস্তুর দ্বারা কার্য কতটা হলো? দেখো বস্তুটা, আমার মন দিয়ে শোনো কথাটা, বস্তুটাকে এফ বল দ্বারা তুমি থামানোর চেষ্টা করছো, কিন্তু কিন্তু বস্তুটা সাথে সাথে থেমে গেছে না, এফ বলের এগেনস্টেও আরো কিছুটা গিয়েছে। আবার বলছি শোনো, এফ বল ওকে থামানোর চেষ্টা করছে, এফ বল ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওকে সাথে সাথে থেমে গেছে। তো বলবে না স্যার থামেনি, ও এফ বলের এগেনস্টে আরো কিছুটা গিয়েছে। কতটা গিয়েছে? এস গিয়েছে। তাহলে এফ বলের এগেনস্টে এস যদি কোনো বস্তু যায়, তাহলে তাকে কিছুটা ধরো তোমাকে, তুমি এটা ঠিক আছে, এটা তুমি, তোমাকে আমি এফ বল দিয়ে আটকানোর চেষ্টা করছি, তুমি এই বলের এগেনস্টে এস দূরত্ব এলে, এই বলের এগেনস্টে এস দূরত্ব এলে, তার মানে তুমিও এফ বল বাইরে থেকে প্রয়োগ করলে, তুমিও এফ বল প্রয়োগ করলে, তোমার উপর এফ বল প্রয়োগ হচ্ছে, তুমি এফ বল প্রয়োগ করে কি হলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছো। তার মানে তুমি কতটা কাজ করলে? এফ ইন্টু এস না, একমত? এফ বলের এগেনস্টে কাজ করেছে তাই এফ বল, আর তোমার স্মরণ হয়েছে এস বলের এগেনস্টে তাই এস। তাহলে এফ বলের বিরুদ্ধে তুমি কতটা কাজ করেছো? এফ এস। আমি বলের বিরুদ্ধে আর বলের দিকে কাজ আগে শিখিয়েছি, ঠিক আছে? তাহলে এখানেও তাই, যে এফ বলের বিরুদ্ধে বস্তুর দ্বারা কাজ, তাহলে বস্তু কাজ করছে। কাজটা কেন করতে পারছে? কারণ ওর মধ্যে গতিশক্তি আছে, শক্তি আছে বলে কাজ করতে পারছে। পরে আসছে সেগুলো, কি বললাম? এফ বলের বিপক্ষে বস্তুর দ্বারা কাজ কত? এফ ইন্টু এস। কারো আপত্তি আছে? এফ আর এস স্মরণ হয়েছে, প্রযুক্ত বল ইন্টু স্মরণ। তাহলে এ যদি এফ বল প্রয়োগ করে, তাহলে একেও এফ বল প্রয়োগ করে সামনের দিকে যেতে হবে। আর স্মরণ কত হচ্ছে? কিন্তু অসীম দূরত্ব তো যেতে পারবে না, কেন? কারণ এর উপর বল প্রয়োগ হচ্ছে। এখন বল প্রয়োগ হলে কি হবে? আস্তে আস্তে এর মধ্যে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করবে। সেগুলো পরে আছে, ওকে? আগে জাস্ট নিয়মটা বোঝো, কনসেপ্টটা বোঝো। তাহলে এফ বলের বিরুদ্ধে বস্তুর দ্বারা কতটা কাজ করা হলো? এফ ইন্টু এস। আর এফ বলটা প্রয়োগের ফলে বস্তুর মধ্যে যে মন্দন সৃষ্টি হলো, সেটার মান কত? এফ বলটা তুমি বাইরে থেকে প্রয়োগ করছো, মানে বস্তুর মধ্যে মন্দন সৃষ্টি হবে, সে মন্দনের মান কত? এফ বাই এম। মন্দন মানে কি? এফ বাই এম, এম হচ্ছে বস্তুর ভর, এফ হচ্ছে কতটা বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এবার আমাকে বলো যে এই পয়েন্টে বস্তুর বেগ যদি ভি স্কোয়ার হয়, সেটাকে লিখতে পারি যে ভি স্কোয়ার। আচ্ছা, আমি এই পয়েন্টে বস্তুর বেগটাকে ক্যাপিটাল ভি ধরে নিলাম। কি বললাম? এই পয়েন্টে বস্তুর বেগটাকে, আচ্ছা ইউ ধরে নিলাম, ধরো ইউ জিরো। আচ্ছা ইউ ধরলে তোমাদের আবার বুঝতে প্রবলেম হবে। অন্তিম বেগ ক্যাপিটাল ভি, আর এটা হচ্ছে স্মল ভি, ঠিক আছে? এই যে বাকি যেটা লেখা আছে এটা স্মল ভি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে ক্যাপিটাল ভি এর স্কোয়ার ইকুয়াল টু স্মল ভি এর স্কোয়ার মাইনাস টু এ এস। কি করে লিখলাম দেখো, ক্যাপিটাল ভি মানে অন্তিম বেগ, স্মল ভি এখানে প্রাথমিক বেগে। দেখো এই যখন থেকে বল প্রয়োগ শুরু করেছিল তখন বেগ কি ছিল? স্মল ভি। তাহলে এটা প্রাথমিক বেগ, মাইনাস কেন? মন্দন সৃষ্টি হচ্ছে তাই মাইনাস। টু এ এস স্মরণ এস হয়েছে, এটা আমাদের জানা ফর্মুলা। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার ক্যাপিটাল ভি এর মান কত? তুমি বলবে স্যার জিরো, বস্তুটা যেহেতু থেমে গেছে তাহলে ওর মান জিরো। আচ্ছা জিরো সমান কি হলো? আগে পুরোটা করাই দিয়ে ভালোভাবে বোঝাচ্ছি। ভি স্কোয়ার মাইনাস টু এস লিখতে পারি, হ্যাঁ স্যার লিখতে পারেন। তারপর ভি স্কোয়ার টু এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি স্যার? টু এস ইকুয়াল টু ভি স্কোয়ার, স্মল ভি স্কোয়ার। তাহলে স্যার এস ইকুয়াল টু কি, কতটা স্মরণ হয়েছে স্যার? ভি স্কোয়ার বাই টু এ। ভি স্কোয়ার বাই টু এ লিখতে পারি, লিখতে পারি কি পারি নাই বলো? এতটা লিখতে পারি? কারো ডাউট আছে এতটা পর্যন্ত? আচ্ছা, এবার এই পিডিএফ এসো, মেন পিডিএফ এসো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এফ বলের বিরুদ্ধে বস্তু কাজ করছে, এফ ইন্টু এস। এবার আমরা আমাদের জানা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এইটুকু বের করে নিলাম যে হ্যাঁ, বস্তুর মধ্যে মন্দন সৃষ্টি হচ্ছে, সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব এস এর ভ্যালু বের করে নিলাম, ভি স্কোয়ার বাই টু এ। এবার বস্তুর মধ্যে গতিশক্তি, আমাকে বলো এই বস্তুর মধ্যে গতিশক্তি যখন যাত্রা শুরু করে, বস্তু যাত্রা যখন শুরু করে, তার মধ্যে একটা গতিশক্তি ছিল, হ্যাঁ কি না? গতিশক্তি ছিল। সেই গতিশক্তিটা এখানে জিরো কেন হয়ে গেল? সেই গতিশক্তিটা জিরো হয়ে গেল এই এফ বলের বিরুদ্ধে কিছু একটা গতিশক্তি ছিল, কত ছিল সেটা আমরা বের করতে চাইছি। এফ বলের বিরুদ্ধে এই বলটাকে কাজ করার জন্য তার গতিশক্তিটা কমে গেল, মানে এর মধ্যে যে গতিশক্তিটা ছিল সেটা এই এফ বলের বিরুদ্ধে, দেখো এফ বলের বিরুদ্ধে কাজ করলে না, এই যে লিখলাম এফ বলের বিরুদ্ধে কৃতকার্য ডাব্লু, এ দেখো এফ বলের বিরুদ্ধে কৃতকার্য ডাব্লু সমান এফ ইন্টু এস লিখলাম। এই যে এফ বলের বিরুদ্ধে কৃতকার্য ডাব্লিউ সমান এফ ইন্টু এস, এখানে লিখেছি দেখো এফ বলের বিরুদ্ধে কৃতকার্য ডাব্লিউ সমান এফ ইন্টু এস। এই কার্যটা বস্তু করতে পারলো কেন? যদি যদি এর মধ্যে গতিশক্তি না থাকতো, এ কি একটু সামনে যেত? যদি এর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, তুমি
কারো মধ্যে যদি গতিশক্তি না থাকে, তাকে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, সে কি সামনে যেতে পারে? পারে না। এর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও এর সামনের দিকে কিছুটা গেল। কেন গেল? যেতে পারলো কেন? কারণ এর মধ্যে গতিশক্তি ছিল। তাই গতিশক্তিটা কোথায় খরচ হলো? এই যে এফ বলের উপর প্রয়োগ করা হচ্ছে, সেই বলের বিরুদ্ধে কাজ করতে। পয়েন্টটা মাথায় ঢুকেছে? আবারও বলছি, এর মধ্যে যে গতিশক্তিটা ছিল সেটা সম্পূর্ণ এখানে এসে জিরো হয়ে গেছে। তার মানে এর মধ্যে যা গতিশক্তি ছিল পুরোটা এখানে এসে জিরো কেন হয়েছে? কারণ ওই গতিশক্তিটা এফ বলের বিরুদ্ধে কাজ করতে খরচ হয়ে গেছে। ধরো কারো কাছে 100 টাকা ছিল, সে বাজার গিয়ে 100 টাকা খরচ করে তবেই তো কিছু পাবে, তাই না? তাহলে এর মধ্যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটাকে কাজে লাগিয়ে সে এই যে ওর এগেনস্ট এফ বল অ্যাপ্লাই হচ্ছিল তার বিরুদ্ধে কাজ করে কিছুটা দূরত্ব যেতে পারলো। তার মানে আমরা বলতে পারি যে গতিশক্তির মানটা কত হবে? তার মানে আমরা বলতে পারি গতিশক্তির মানটা ততই হবে যতটা যতটা এফ বলের বিরুদ্ধে বস্তুকে কাজ করতে হয়েছে। কারণ পুরো গতিশক্তিটা কোথায় খরচ হয়েছে? এফ বলের বিরুদ্ধে কাজ করতে। তাহলে বস্তুর মধ্যে গতিশক্তি কতটা ছিল কি করে পাবো? এফ বলের বিরুদ্ধে বস্তুকে যতটা কাজ করতে হয়েছে, কতটা কাজ করতে হয়েছে? এফ ইন্টু এস। কারো আপত্তি আছে? এফ ইন্টু এস। কারো আপত্তি আছে? সবাই বলবে না স্যার, কোনো আপত্তি নেই। আমরা একটু আগে বুঝলাম যে বস্তুটা গতিশক্তি ছিল বলেই এফ বলের এগেনস্টে কাজ করতে পেরেছে। তার মানে ওই গতিশক্তিটা পুরোটা খরচ হয়ে গেছে ওই এফ বলের এগেনস্টে বা বিরুদ্ধে কাজ করতে। তাহলে এটাই হলো কি? কার্য। একমত? একমত। এবার আমাকে বলো এই এফ এর ভ্যালুটা, এফ মানে কি জানি আমরা স্যার? এফ মানে জানি আমরা এম এ। এফ মানে কি জানি? এম এ। আর কতটা স্মরণ হলো তুমি বের করে নিয়েছো স্যার? এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু এ। স্মরণ হয়েছে কতটা ওই বলের বিরুদ্ধে? ভি স্কোয়ার বাই টু এ। ক্যালকুলেট করো তাহলে গতিশক্তি। তাহলে বস্তুর মধ্যে কতটা গতিশক্তি ছিল? সেটা হলো স্যার এই কেটে গেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কতটা ছিল বস্তুর মধ্যে? হাফ এম ভি স্কোয়ার। ফর্মুলা পেলে সারা জীবনের জন্য এইভাবে ফর্মুলাটা আসে। আবার বোঝাচ্ছি, আপনি একবার পুরোটা দেখে নাও, তারপর আবার বোঝাচ্ছি, ভয় নেই। পুরো জিনিসটা আমি এবার বোঝাবো, কারণ এটা এই কনসেপ্টগুলো বোঝা খুব জরুরি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে যে এই নিয়মগুলো জানতে হবে, এটা এটা না যে কিভাবে স্টেপ বাই স্টেপ করবো হাফ এম বি স্কোয়ার। স্যার আমাদেরকে এগুলো কি জানতে হবে? না 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 না, এই ভুল করা যাবে না। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে না যে কিভাবে হাফ এম বি স্কোয়ার ফর্মুলা পেলাম। কনসেপ্টটা বোঝো। এই যে কনসেপ্ট যে বস্তুটার উপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা কেন সামনে যেতে পারলো, তার একটাই কারণ, বস্তুর মধ্যে যে গতিশক্তিটা ছিল সেই সেই গতিশক্তিটা বস্তুর স্থিতিশক্তি মানে এই প্রযুক্ত বল তার এগেনস্টে কাজ করতে হেল্প হয়ে কাজে লেগেছে, কাজ করতে ফুরিয়ে গেছে। তাহলে এর মধ্যে ধরো আমি ধরে নিলাম 10 ইউনিট গতিশক্তি ছিল। এবার এই বলটা কি করছে? বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করছে। ওই 10 ইউনিট পুরো এখানে কি হয়ে গেল? জিরো। এর জন্যই তো আমি লিখেছিলাম গতিশক্তি এখানে আছে, কিন্তু এখানে গতিশক্তি জিরো। ক্লিয়ার? আবার বোঝাচ্ছি, দেখো আমরা চাইছিলাম, আমরা কি করতে চাইছিলাম মন দিয়ে বুঝবে। হ্যাঁ, আরেকবার বলবো। আরে জিরো হলো বস্তু থেমে গেলে গতিশক্তি কত হয়? অজিতা, বস্তু থেমে গেলে বস্তুর মধ্যে বেগ নেই মানে গতিশক্তি কত? জিরো। বেগ মানে তো গতিশক্তি জিরো, গতিশক্তি মানে তো হাফ এম বি স্কোয়ার। তো বেগ মানে গতিশক্তি জিরো, বেগ জিরো মানে গতিশক্তি জিরো। দেখো আবার বলছি, শোনো, মন দিয়ে শোনো। আমরা চাইছিলাম একটা বস্তুর মধ্যে গতিশক্তি কত সেটা বের করতে, যে গতিশক্তির ফর্মুলা হাফ এম বি স্কোয়ার হয়, এটা কেন হয়, সেটা কিভাবে এলো, সেই জিনিসটা বুঝতে। তো এটা আমাকে আমার শেখানোর উদ্দেশ্য এটা না যে গতিশক্তির ফর্মুলা হাফ এম বি স্কোয়ার, এটা তো তুমি মনে রাখতে পারো। আমার শেখানোর উদ্দেশ্য অন্য। শেখানোর উদ্দেশ্য কি? যে গতিশক্তি কার্যই গতিশক্তিতে কনভার্ট হয়, এই কনসেপ্ট গুলো বোঝানো। দেখো, তো আমরা কি করলাম? আমরা ধরলাম যে একটা এম ভরের বস্তু যেটা ভি বেগে গতিশীল ছিল,
সেই বস্তুটার মধ্যে নিশ্চয়ই একটা গতিশক্তি আছে। আমরা আগেই শিখলাম যে বস্তু গতিশীল হলে তার মধ্যে একটা গতিশক্তি আছে। এখন এই গতিশক্তিটা কত সেটা আমরা কি করে বের করবো? আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করলাম। কি করলাম? বাইরে থেকে একটা বল প্রয়োগ করে এই বস্তুটাকে পুরো থামিয়ে দিলাম, কিছুটা দূরত্বের মধ্যে বস্তুটাকে থামিয়ে দিলাম। থেমে গেল মানে ওর গতিশক্তি যা ছিল পুরো গতিশক্তিটা জিরো হয়ে গেল। কেন? কারণ কখন কোনো জিনিস জিরো হতে পারে, যে জিনিসটা যদি খরচ হয়ে যায়। তার মানে সম্পূর্ণ গতিশক্তিটা, ওর মধ্যে যতটা গতিশক্তি ছিল সম্পূর্ণ গতিশক্তিটা এই বলের এগেনস্টে কাজ করতে খরচ হয়ে গেল। এবার আমরা কি করলাম? এই বলের এগেনস্টে এখান থেকে এখানে যেতে কতটা কাজ করতে হলো সেটা বের করে নিলাম। সেটা আমরা দেখলাম যে এই এফ বলের এগেনস্টে কাজ এস যদি সরণ হয় তাহলে কাজ করতে হয়েছে এফ ইন্টু এস। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো ডাউট নেই। আমরা জানলাম যে এর মধ্যে যে গতিশক্তিটা ছিল সেটাই এফ বলের এগেনস্টে কাজ করতে পুরোটা খরচ হইয়া গেছে। তাহলে আমরা সেটার মান বের করবো কি করে? তার জন্য আমরা আগে দেখলাম যে এই এফ বলের এগেনস্টে কতটা কাজ করতে হলো। আমরা দেখলাম যে এফ বলের এগেনস্টে এফ ইন্টু এস কাজ করতে হলো। একমত? আচ্ছা, এবার আমরা এখানে জাস্ট আমাদের নিউটনের ল অ্যাপ্লাই করে যে গতির সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে এস এর ভ্যালুটা বের করে নিলাম। আমাদের দরকার ফর্মুলায় তাই যে এস এর মান কি, কারণ এস এর মান তো আমরা ধরেছি, জানি না। আমরা জানি কার মান, ভি এর মান জানি, এম এর মান জানি, এগুলো জানি, এগুলো আমাদেরকে দেওয়া আছে। কিন্তু এস তো আমরা নিজের মতো ধরেছি, তাহলে এস এস দিয়ে কাজ হবে না। তাই ভি আর এ টার্মে আমরা এস এর ভ্যালুটা মানটা বের করে নিলাম। দেন আমরা জানলাম যে গতিশক্তিটা কোথায় খরচ হয়েছে এফ বলের এগেনস্টে কাজ করতে, তাহলে এই দুটো সমান। গতিশক্তিটা কোথায় খরচ হয়েছে এফ বলের এগেনস্টে কাজ করতে, তাহলে এই দুটো সমান। তাই লিখলাম যে এফ ইন্টু এস সেটা হচ্ছে গতিশক্তি। এবার এফ এর ভ্যালু জানি এফ ইকুয়াল টু এম এ। আরে কে একজন বলছে স্যার এ ইকুয়াল টু এফ বাই, মানে মাথা মোটা, এফ সমান যদি এম এ হয় তাহলে এ সমান কি এফ বাই এম। এরা হচ্ছে মানে আগের ক্লাস না করা পার্টি, এরা হচ্ছে আগের ক্লাস না করা পার্টি। রিয়া, এফ ইকুয়াল টু এম এ যদি হয় তাহলে এ সমান এফ বাই এম। কি নিউটন কত ভালো করে পড়িয়েছে, এগুলো তুমি ক্লাসই করনি। আচ্ছা, এই গতিশক্তিটা কোথায় থেকে কোথায় খরচ হলো কাজ করতে, তাহলে গতিশক্তির কাজ দুটোই সমান। এবার এফ এর ভ্যালু আমরা জানি এম এ, এস এর ভ্যালু আমরা অলরেডি বের করে নিয়েছি, ভি স্কয়ার বাই 2 এ বসিয়ে দিলাম, তাহলে গতিশক্তি পেয়ে গেলাম হাফ এম ভি স্কয়ার। তার মানে আমি এটাই বোঝাতে চাইলাম যে বস্তুটার মধ্যে যে গতিশক্তি ছিল এই বলের এগেনস্টে কাজ করতে গিয়ে পুরো শক্তিটা জিরো হয়ে গেছে। তাহলে শক্তি কার্য সেম, এই কনসেপ্টটা বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? কি করতে চাইলাম, কেন করলাম, সবকিছু বুঝেছো? তাহলে এখান থেকে আমরা শিখলাম যে একটা বস্তুর মধ্যে যদি এম ভর থাকে, বস্তুর বেগ যদি ভি হয়, দেন বস্তুর মধ্যে কি পরিমাণ গতিশক্তি থাকবে? গতিশক্তিকে ই কে দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? গতিশক্তিকে ই কে, কাইনেটিক এনার্জি, দেখো কে মানে কাইনেটিক আর ই মানে হচ্ছে এনার্জি। তাহলে ই কে বা কাইনেটিক এনার্জি কতটা থাকে? হাফ এম বি স্কোয়ার। এই হাফ এম বি স্কোয়ার পুরোটাই, এই হাফ এম বি স্কোয়ার পুরোটাই বস্তুর কি হলো, কাজ করতে, বলের এগেনস্টে কাজ করতে খরচ হয়ে গেল, তাই না? এই হাফ এম বি স্কোয়ার পুরোটাই বস্তুর বলের এগেনস্টে কাজ করতে খরচ হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? এটার যে মজা, এটা যে কি ইন্টারেস্টিং জিনিস, এটা তোমরা এখনো রিয়েলাইজ করতে পারছো না। এগুলো শিখছো, এগুলো শিখে না তোমরা অঙ্ক কত সহজে করতে পারবে তোমরা এখনো রিয়েলাইজ করতে পারছো না। বুঝবে? ঠিক আছে, বুঝবে। এতটা ক্লিয়ার? ওকে, এবার মজাটা দেখো। এবার আমরা দেখব যে গতিশক্তি, আমরা এটা আবার পরে আসবো যখন আমরা এই জায়গাটা পড়বো না। এই জায়গাগুলো কাজে কোথায় লাগবে জানো? কাজে লাগবে আমরা যখন এই ওয়ার্ক এনার্জি থিওরাম পড়বো। আজকে হবে কি জানি না, দেখি যদি আজকে হয়। ওয়ার্ক এনার্জি থিওরাম যখন পড়বো না তখন এগুলো কত ভালোভাবে কাজে লাগবে দেখতে পাবো। এগুলো শিখলে সেগুলো কতটা কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা শিখবো কি, যে গতিশক্তি আর বস্তুর ভরবেগের মধ্যে সম্পর্ক। একটা বস্তুর গতিশক্তি আর বস্তুর ভরবেগের মধ্যে কি রিলেশন সেটা আমরা দেখব। কি দেখব? খুব ইম্পর্টেন্ট অঙ্কর জন্য, বস্তুর গতিশক্তি ও ভরবেগকে পি দিয়ে বোঝানো হয় জানো, এর মধ্যে সম্পর্ক। গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, একটা যদি ধরো এম ভরের বস্তু হয়, এম ভরের বস্তু, সে যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার মধ্যে গতিশক্তি কতটা আছে, কাইনেটিক এনার্জি কতটা আছে? তুমি বলবে স্যার ওর মধ্যে কাইনেটিক এনার্জি আছে ইকে, সেটা হচ্ছে স্যার হাফ এম ভি স্কোয়ার। একমত সবাই?
সেটার মধ্যে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। একটা এম্বরের বস্তু ভি বেগে গতিশীল হলে তার মধ্যে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর বস্তুর মধ্যে ভরবেগ কত আছে? আর বস্তুর ভরবেগ কত? ভরবেগ মানে স্যার ভর ইন্টু বেগ, তার মানে ওর মধ্যে ভরবেগ আছে স্যার এম ভি। সবাই একমত? বস্তুর মধ্যে ভরবেগ কত আছে? এম ভি। এইটুকু তো বলতেই পারি। ক্লিয়ার? একটা এম্বরের বস্তু যদি ভিবেগে গতিশীল হয় তার মধ্যে গতিশক্তি এখনই দেখলাম কত হবে স্যার? হাফ এম ভি স্কোয়ার। এত কিছু মনে রাখতে হবে না যে কিভাবে করলাম, এসব মনে রাখবে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। যাই হোক, আর যদি ওর ভরবেগ, সরি, ও বস্তুর ভর এম ভি, বেগ ভি হয়, তাহলে ওই একই সময় ওর ভরবেগ কত আছে? এম ভি। এই দুটোর মধ্যে আমরা রিলেশন করার চেষ্টা করবো। তো আমরা কি পেলাম যে একটা বস্তু এম ভরের বস্তু যদি ভিবেগে গতিশীল হয় তার ভরবেগ হয় এম ভি। ঠিক আছে? আচ্ছা, দুই দিকের স্কোয়ার করো। আমরা কি চাইছি? আমরা বস্তুর গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে? তাহলে দুই দিকের স্কোয়ার করো। কেন করছি স্যার? ওই বের করার জন্য রিলেশন। বুঝতে পারবে কেন করছি, পুরোটা কমপ্লিট হলে বুঝতে পারবে। তাহলে দুই দিকে স্কোয়ার করলাম, করতেই পারি। একটা ইকুয়েশনে দুই দিকে স্কোয়ার, দুই দিকে রুট, দুই দিকে ভাগ, দুই দিকে সেম জিনিস গুণ করতেই পারি, কোনো যায় আসে না। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার এই এম ভি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি যে এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। কারো আপত্তি নেই আশা করি। আচ্ছা, এটাকে এবার এইভাবে লিখতে পারি এম ইন্টু এম ভি স্কোয়ার। লেখা যায়। এই দেখো, দুটো এম স্কোয়ার ছিল, একটা এম কে এখানে রাখলাম আর একটা এম কে ভি স্কোয়ারের সাথে গুণ আকারে রাখলাম। লিখতে পারি, কোনো যায় আসে না আশা করি। এগুলো বুঝতে কারো সমস্যা হবে না, বেসিক ম্যাথের জিনিস। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, এ ইকুয়াল টু আমরা এটা এ এ বললে না, ধরো কোনো একটা রাশি এক্স, এক্স ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি হাফ ইন্টু টু ইন্টু এক্স। দুটো কি সমান বলতে পারি না পারি না? আমাকে এই জায়গাটা একবার বলো যে এক্স ইকুয়াল টু হাফ ইন্টু টু ইন্টু এক্স লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার, আমার যদি কোনো সময় দরকার হয় আমি লিখতেই পারি। কেন? দুটো একই জিনিস, এই দুই দুই কেটে গেল মানে তো এক্সই করে থাকলো। আমরা জাস্ট লেখাটা চেঞ্জ করলাম, জিনিসটা তো সেম, ফর্মটা জাস্ট চেঞ্জ করলাম। কোনো জিনিসকে ধরো এক্স, এক্স কে দুই দিয়ে গুণ করছো, দুই দিয়ে ভাগ করছো, তার মানে তো এক্সই থাকছে। এটাই তো হাফ ইন্টু টু ইন্টু এক্স মানে তো তাই, দুই দিয়ে গুণ করছো, দুই দিয়ে ভাগ করছো, করতেই পারো, কিচ্ছু যায় আসে না। আমাদের দরকার গতিশক্তি, ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো ভরবেগ তো আমরা বাম দিকে আছে, গতিশক্তিকে আনার জন্য হাফ এম ভি স্কোয়ার আনতে হবে। তাই আমরা কি করলাম, এই ডান দিকের পার্টটাকে দুই দিয়ে ভাগ করলাম, দুই দিয়ে গুণ করলাম। তাহলে হাফ ইন্টু টু, দুই দিয়ে ভাগ, দুই দিয়ে গুণ, মানে একই জিনিস পড়ে থাকলো। আর পড়ে আছে কি এম ইন্টু এম ভি স্কোয়ার। কারো আপত্তি আছে এতটুকু নিয়ে? কারো আপত্তি আছে এতটুকু নিয়ে? যে যে লাইনে প্রবলেম হবে বলবে, একদম ধীরে ধীরে বুঝো। তুমি বলবে না স্যার এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। তার মানে আমরা কি পেয়ে গেলাম? পি স্কোয়ার সমান, এটা পেলাম টু ইন্টু হাফ ইন্টু এম ইন্টু এম ভি স্কোয়ার। একই জিনিস, এই পুরোটা মানে হচ্ছে ফার্স্ট যেটুকু ছিল এম স্কোয়ার ভি স্কোয়ার। দেখো, পুরোটা মানে এম স্কোয়ার ভি স্কোয়ার, কিছু না। আমি জাস্ট ফর্মুলা তৈরি করার জন্য আমরা আমাদের মতো লিখছি। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে টু কে রেখে দাও আর এই এমটাকে বাম বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে টু এম ইন্টু হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার, এই হাফ এম ভি স্কোয়ার মানে তো স্যার বস্তুর মধ্যে কতটা গতিশক্তি সেটা। হাফ এম ভি স্কোয়ার মানেই তো বস্তু, একটা যদি এম ভরের বস্তু ভিবেগে গতিশীল হয় সেটাই তো গতিশক্তি স্যার। সেটাই তো স্যার গতিশক্তি, ইকে কাইনেটিক এনার্জি। তাহলে স্যার আমরা এখান থেকে বলতে পারি পি স্কোয়ার মানে ভরবেগের স্কোয়ার সমান হচ্ছে টু এম ই কে। লিখতে পারি? টু এম ই কে লিখতে পারি কি পারি নাই বলো? এই জায়গাটুকু কেউ বুঝলে না বুঝলে না, এতটুকু পর্যন্ত কারো ডাউট আছে একবার বলো। তাহলে পি স্কোয়ার ভরবেগের স্কোয়ার, একটা বস্তু এম ভরের গতিশীল বস্তু, ভিবেগের গতিশীল বস্তু, তার ভরবেগের স্কোয়ার সমান হচ্ছে টু এম ইন্টু গতিশক্তি। তাহলে দেখো, ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম, ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এটা তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, আমি বোঝাচ্ছি। তাহলে আমরা মেন যেটা পেলাম সেটা কি? সেটা হচ্ছে, মেন যেটা পেলাম সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু টু এম ইকে। ইকে কি? ইকে হচ্ছে গতিশক্তি। ইকে কি? ইকে হচ্ছে গতিশক্তি। তাহলে এটা হলো টু এম ইকে। ঠিক আছে? পি স্কোয়ার সমান টু এম ইকে, এটুকু। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা পি এর মান বের করতে চাই, মানে ভরবেগ বের করতে চাই, দেখো কেন ভরবেগ বের করতে চাইছি সব স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করছি। ধরো যদি আমরা ভরবেগ বের করতে, এটা তো ভরবেগের স্কোয়ার, কিন্তু আমাদের তো দরকার ভরবেগ। তাহলে সেটা কত হয়ে যাবে? তাহলে পি সমান হয়ে যাবে রুট আন্ডার টু এম ইকে। একদম ট্যাটু করে নাও, প্রচুর জায়গায় কাজে লাগবে, দিন রাত কাজে লাগবে। ঠিক আছে? তাহলে একটা ফর্মুলা পেলাম যে ভরবেগ সমান হচ্ছে √2m/e। তার মানে একটা বস্তুর গতিশক্তি যদি জানো, বস্তুর ভর যদি জানো, তাহলে ভরবেগ তুমি বের করতে পারবে। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন বলে দিলাম যে একটা বস্তুর গতিশক্তি হচ্ছে 2 জুল, বস্তুর ভর হচ্ছে 2 নিউটন, সরি
চার বস্তুর ভর হচ্ছে 4 কেজি, তাহলে বস্তুর ভরবেগ কত তুমি আলাদাভাবে বের করার দরকার নেই, তুমি জানো পি সমান রুট আন্ডার 2m কে ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে 2m এর ভ্যালু বলেছে 4, গতিশক্তি বলেছে 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে √16, তার মানে √16 মানে 4। তার মানে স্যার বস্তুর ভর যদি 4 কেজি হয়, ওর গতিশক্তি ওর মধ্যে যদি 2 জুল থাকে, তাহলে বস্তুর ভরবেগ হবে স্যার 4। এবার একক যা হবে, ভরবেগের একক কি হয়, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে, 4 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মার্ক করে দিত। বোঝা গেছে না যায়নি? এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? তাহলে একটা বস্তুর যদি এই ফর্মুলাটা থেকে কি পাবে, একটা বস্তুর যদি তুমি গতিশক্তি জানো, তাহলে চোখ বন্ধ করে তুমি বস্তুর ভরবেগ বের করে দিতে পারবে। একটা বস্তুর যদি গতিশক্তি জানো, ভর জানো, তাহলে তুমি চোখ বন্ধ করে বস্তুর ভরবেগ বের করে দিতে পারবে ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে এই ফর্মুলাটা তোমাদের একদম ঠুটস্থ থাকতে হবে, একদম ঠুটস্থ থাকতে হবে, মাথায় যেন থাকে। কি ফর্মুলা, এটা আমি 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, 1 নম্বর। আচ্ছা, এবার এখান থেকে এই ফর্মুলাটা থেকে, এটা মেন ফর্মুলা, এটা মনে না থাকলেও চলবে আপাতত, এটা মেন, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এবার ধরো গতিশক্তির মান বের করতে চাই, ভরবেগের মান দেওয়া আছে, গতিশক্তির মান বের করতে চাইছি, আমরা কি করব, আমরা চাইছি ইকে এর ভ্যালু বের করতে, মানে একটা বস্তুর গতিশক্তি কত সেটা বের করতে চাইছি, তোমাকে ভরবেগের মান বলা আছে। দেখো ইকে রেখে দাও, তাহলে ইকে সমান আমি কি লিখতে পারি, ভরবেগের স্কোয়ার বাই 2m লিখতে পারি। ভরবেগের স্কোয়ার বাই 2m, তুমি বলবে হ্যাঁ স্যার বিন্দাস লিখতে পারেন, কেউ আপনাকে আটকাবে না, আমরা তো আটকাবোই না, পৃথিবীর কেউ আটকাবে না, স্যার আপনি বিন্দাস লিখতে পারেন, বাধা দিচ্ছি না, আমরা মেনে নিলাম আপনার কথা। তাহলে এটা আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে যদি বস্তুর, এবার দেখো এবার ভরবেগ দেওয়া আছে, ভর জানো, গতিশক্তি চোখ বন্ধ করে বের করে নেবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ফর্মুলা। এই দুটো ফর্মুলায় তোমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে। দুটো ফর্মুলা, একটা হচ্ছে পি সমান রুট আন্ডার 2m কে, যেখানে যদি বস্তুর গতিশক্তি জানো ভরবেগ বের করার জন্য, আর যদি বস্তুর ভরবেগ জানো গতিশক্তি বের করার জন্য, ইকে সমান পি স্কয়ার বাই 2m। ওকে, একটা ফর্মুলা মনে রাখলে হবে, একই ব্যাপার, সে তুমি দুবার করতে পারো, ঠিক আছে। বোঝা গেল না যায়নি? এতটুকু বোঝা গেছে। তাহলে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক পেয়ে গেলে, দেখো এই দেখো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক, এই যে এত কিছু করলাম এগুলো কিচ্ছু জানার দরকার নেই, এগুলো করার একটাই উদ্দেশ্য ছিল আমাদেরকে এই যে ইকে টার্মটা আনা, ভরবেগের টার্মের মধ্যে ইকে টার্মটা আনা, তবেই তো রিলেশন কত, ওদের মধ্যে সম্পর্ক কি সেটা বলতে পারবো। তাহলে পি সমান রুট আন্ডার 2m ইকে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, আর ইকে সমান পি স্কয়ার বাই 2m, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। দুটোই তোমাদেরকে মনে রাখতে হবে, বা একটা মনে রাখলে আর একটা চেঞ্জ করা জানতে হবে, ধরো কিছুই না, একই জিনিস, ঠিক আছে। তাহলে পেলে, তাহলে পেলাম পি স্কয়ার সমান রুট আন্ডার 2m ইকে, আর ইকে মানে গতিশক্তি যদি জানো, মানে গতিশক্তি দরকার, ভরবেগ দেওয়া আছে, তখন এই ফর্মুলা। যদি ভরবেগ দেওয়া থাকে, গতিশক্তি দেওয়া থাকে, ভরবেগ দরকার, তখন এই ফর্মুলা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে আমি এখানে দুটো ফর্মুলা লিখে দিচ্ছি, একটা হচ্ছে পি সমান রুট আন্ডার 2m ইকে, যেখানে ইকে মানে হচ্ছে গতিশক্তি, আর পি মানে হচ্ছে ভরবেগ, আর ইকে গতিশক্তি সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এই দুটো ফর্মুলা তোমাদের একদম মুখস্থ দরকার। ওকে, ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? একবার বলিবে গো। তাহলে আমরা ভরবেগ গতিশক্তির মধ্যে রিলেশন শিখে নিলাম। নেক্সট দিন বোঝাবো যে ভরবেগ আর গতিশক্তির যে সম্পর্ক, আর অঙ্ক করাবো, তখন এখান থেকে কি রকম অঙ্ক পড়তে পারে সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখবো, তার শর্টকাট শিখবো, কিভাবে এক লাইনে মুখে মুখে অ্যান্সার করবো সেগুলো শিখবো। অঙ্কগুলো করানোর পর তোমরা বলবো ওয়াও স্যার কি মজা কি মজা, ঠিক আছে, করাবো তখন দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক শিখলাম। আচ্ছা, আমরা এই স্থিতিশক্তি তো শিখে নিয়েছিলাম যে একটা বস্তু যদি ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে আমাদেরকে আসলে এই বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য mgh কাজ করতে হয়। তার মানে বস্তুর মধ্যে mgh পরিমাণ স্থিতিশক্তি জমা হয়, যে পরিমাণ কাজ করি সেই পরিমাণ স্থিতিশক্তি জমা হয়। এবার আমরা স্থিতিশক্তি আবার দুই ধরনের হয়, ঠিক আছে। কি বললাম, স্থিতিশক্তি দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, আর একটা হচ্ছে অভিকর্ষী স্থিতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি যখন ডেফিনেশন পড়ি, 3টে লাইন পড়েছিলাম না, আকার আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য। দেখো আকার আকৃতি একরকম, আর অবস্থান পরিবর্তন অন্যরকম না। অবস্থান মানে বস্তুটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, কিন্তু আকার আকৃতি পরিবর্তনের জন্য কি তোমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না, জাস্ট ওদের আকার আকৃতি চেঞ্জ করো। তাই তার উপর বেস করে আমরা স্থিতিশক্তিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ওই যে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনের জন্য কার্যকরের যে সামর্থ্য লাভ করে, যেমন ওই গুলতিগুলো, তারপর হচ্ছে তোমার ওই যে স্প্রিং, এদের মধ্যে জাস্ট আকার বা আকৃতি পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আর অভিকর্ষীয় স্থিতিশক্তি কি,
অভিকর্ষ বলের বিরুদ্ধে অবস্থান পরিবর্তনের জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এর মধ্যে শক্তি কোথায় থেকে আসছিল? এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার জন্য, বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছিল, সেই কাজটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছিল। তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে অবস্থান পরিবর্তনের জন্য কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই অভিকর্ষীয় স্থিতিশক্তি বের করার মানে হচ্ছে এমজিএইচ। কি হলো হাসির, কি হলো? আমি হাসির কি বললাম ভুলে, আমি নিজেও মনে নেই হাসির কিছু বলেছিলাম। আচ্ছা, ওয়াও স্যার, ওয়াও স্যার বললাম ওটা। আচ্ছা, সরি। তাহলে কি অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? এমজিএইচ। এটা আমরা বের করা শিখেছিলাম যে অবস্থান পরিবর্তন। আমাদের সিলেবাসে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বের করা জানতে হবে না, দরকার নেই, কাজে লাগবে না, ঠিক আছে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি বের করা আমাদের সিলেবাসে কাজে লাগবে না, যদি কখনো লাগে আমি সেই মতো বলে দেবো, চাপ নেই। ওকে, চলো তাহলে এবার আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তিটা আর একটু ডিটেলসে বুঝি। কি বললাম? অভিকর্ষীয় স্থিতিশক্তিটা একটু ডিটেলসে আরো ভালোভাবে বুঝি, চলো। ওকে, তাহলে স্থিতিশক্তি দুই রকম। একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, বস্তুর অবস্থান পরিবর্তন, সরি, আকার বা আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, বা যে স্থিতিশক্তি জমা হয় সেটা স্থিতিস্থাপক। আর অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য আছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি। ওকে, দেখো এখানে কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ওকে, আমরা তো অলরেডি শিখলাম যে একটা এম ভরের বস্তু, একটা এম ভরের বস্তু, সেটাকে যদি স্যার ধরো এ বিন্দুতে এম ভরের একটা বস্তু ছিল, কোথায়? এ পয়েন্টে একটা এম ভরের বস্তু ছিল, সেই বস্তুটাকে স্যার আমরা কি করেছি? সুন্দরভাবে বি পয়েন্টে নিয়ে গেছি, ঠিক আছে? স্যার বি পয়েন্টে নিয়ে গেছি। তাহলে স্যার আমরা শিখলাম যে একটা এম ভরের বস্তুকে অভিকর্ষের এগেনস্টে যদি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমরা নিয়ে যেতে চাই, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ উচ্চতায় এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমাদেরকে নিয়ে যেতে চাই, তাহলে স্যার আমাদেরকে এমজিএইচ পরিমাণ কাজ করতে হবে, আমাদেরকে এমজিএইচ পরিমাণ কার্য করতে হবে। আগেই শিখালাম কিভাবে কার্য করতে হবে, এবং ওই কার্যটায় বস্তুর মধ্যে এই যে কাজ করব, সেই কার্যটায় বস্তুর মধ্যে কি হবে? স্থিতি শক্তি হিসাবে জমা হবে। স্থিতি শক্তি, অর্থাৎ এমজিএইচ যে কাজ করলাম সেটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে জমা হবে। কারো ডাউট আছে? দুটোর মধ্যে লিঙ্কটা বুঝিলে? এই কি হলো, এটা কেন হলো, কিভাবে হলো? Okay, তাহলে কি বললাম? একটা বস্তুকে যদি আমরা অভিকর্ষের এগেনস্টে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চাই, অর্থাৎ এইচ উচ্চতায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এমজিএইচ পরিমাণ কাজ করতে হবে, এমজিএইচ পরিমাণ কাজ করতে হবে। এবং বস্তুর মধ্যে কি হবে? ওই যে কাজ করব সেটাই স্থিতি শক্তি হিসেবে জমা হবে। আচ্ছা, একটা ভালো করে তাকাও তো, এই গোল গোল ঘুরছে, কোথায় গোল গোল ঘুরছে? ক্লাস হচ্ছে ঠিকঠাক? এবার একটা জিনিস ফর্মুলার দিকে তাকাও। আচ্ছা, একটা বস্তুর ভরের মান কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? এই বস্তুর ভরের মান কনস্ট্যান্ট না? এই বস্তুটা ভর তো এমন না যে এখান থেকে এখানে নিয়ে গেলে ভর 5 কেজি কমে যাবে। এর ভরে আগে 10 কেজি ছিল, উপরে নিয়ে গেলে 5 কেজি কমে যাবে। তাহলে তো তোমাদের খুব ভালো হতো, তোমরা বলবে স্যার আমাদের না এই ঘুমিয়ে ঘুমিয়ে স্যার মোটা হয়ে যাচ্ছে, জানেন স্যার, মানে ঘুমাচ্ছি আর খাচ্ছি, কাজ কাম নেই স্যার, এই আপনার ক্লাস শুধু করি, বাকি স্যার ম্যাম গুলোর ক্লাস করি, খাই আর ঘুমাই, এদের মোটা হয়ে যাচ্ছে স্যার। ওইভাবে যদি ভর কমে যেত তাহলে স্যার ভালো হতো, একবার করে উপরে যেতাম 5 কেজি করে ভর কমে চলে আসতাম, আবার উপরে যেতাম 5 কেজি, স্যার একদম আমাদের স্লিম ফিগার হয়ে যেত, জানেন স্যার, আমাদের স্বপ্ন সার্থক হয়ে যেত। বাট ওইভাবে হয় না, ভর তো কনস্ট্যান্ট। তাহলে এমন তো না যে এখান থেকে এখানে নিয়ে গেলে বা উচ্চতা বাড়ালে ভর চেঞ্জ হয়ে যাবে, হবে না ভর চেঞ্জ, তার মানে ভর কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে বস্তুর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হইবে সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করছে? ভূমি থেকে বস্তু কতটা উচ্চতায় আছে, কারণ বাকি দুটো কনস্ট্যান্ট, এম জি কনস্ট্যান্ট, তাহলে ওদের উপর নির্ভর করার মানেই নেই, ওটা তো কনস্ট্যান্ট, ওটা তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কি? শুধুমাত্র হাইট চেঞ্জ হচ্ছে। তার মানে একটা বস্তুর স্থিতিশক্তি শুধুমাত্র কার উপর নির্ভর করছে? উচ্চতার উপর নির্ভরশীল। বস্তুর স্থিতিশক্তি উচ্চতার উপরে নির্ভরশীল। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? তাহলে স্থিতিশক্তি শুধুমাত্র উচ্চতার উপর নির্ভরশীল। বোঝা গেছে কিভাবে? কারণ স্থিতিশক্তি দেখলে শুধুমাত্র উচ্চতার উপরে নির্ভর করছে, বাকি রাশিগুলো কনস্ট্যান্ট। ওকে, কিভাবে দেখো, ধরো ধরো
তুমি এখানে একটা ভূমি আছে, এবার একটা বস্তু, সেম বস্তু কোনো বস্তু চেঞ্জ করনি, এই বস্তুটাকে, ভূমিতে ছিল, ওর মধ্যে স্থিতিশক্তি এখন কত, 0। এই বস্তুটাকে তুমি এইচ উচ্চতায় নিয়ে গেলে, দাঁড়াও, प्यार तूने क्या किया जान मेरा लिया, তার মানে কি করলে, এখান থেকে এইচ উচ্চতায় নিয়ে গেলে, এভাবে তুলে নিয়ে গেলে, আমি সাইড সাইড দেখাচ্ছি তাই, তাহলে এইচ উচ্চতায় নিয়ে গেলে, তাহলে ভূমি থেকে এই উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এর মধ্যে এখন কি স্থিতিশক্তি জমা হলো, mgh। আচ্ছা, এই সেম বস্তুটাকে তুমি কি করলে, আরো এইচ উচ্চতায় নিয়ে গেলে, আরো ডবল 2h উচ্চতায় নিয়ে গেলে, हम तो चुपके तुमको देखा करते हैं बातें तेरी, তাহলে ওর মধ্যে কত স্থিতিশক্তি জমা হবে, mg ইন্টু 2h, মানে 2 mgh। তাহলে দেখো এই m আর g এর মান চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র উচ্চতা চেঞ্জের জন্য ওর মধ্যে স্থিতিশক্তি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ডাইরেক্ট স্থিতিশক্তি শুধুমাত্র বস্তুর উচ্চতার উপর নির্ভরশীল। বোঝা গেছে না যায় নাই, বোঝা গেছে না যায় না, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। दिल कहता है सुन जा तू हम दिल की आंगन में आ जाना एक दफा। যারা স্লিম তাদেরকে গর্তে ঢুকিয়ে দিতে হবে মাটির ভিতরে, যদি উপরে গেলে ওয়েট কমে, ভিতরে গেলে ওয়েট বাড়বে, তাই না, হিসাব মতো। तेरा ही चेहरा अब तो दिखी है नाम तेरे ही लबों पे मेरी ये प्यार तूने क्या किया ख्वाब दिल को मेरा दे दिया ये प्यार तूने क्या किया ख्वाब दिल को नया दे दिया हम तो चुपके तुमको देखा करते हैं बातें तेरी बस सोचा करते हैं दिल कहता है सुन जा तू हम नवा दिल की आंगन में आ जाना एक दफा तेरा ही चेहरा अब तो दिखी है नाम तेरा ही लबों पे मेरे ये प्यार तूने क्या किया ख्वाब दिल को नया दे दिया। চলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম, যে একটা বস্তুর স্থিতিশক্তি শুধুমাত্র বস্তুর উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা চেঞ্জ হলেই বস্তুর স্থিতিশক্তি চেঞ্জ হয়ে যাবে। কারণ স্বাভাবিকভাবে যদি এখান থেকে এখানে নিয়ে যেতে তোমাকে যে পরিমাণ কাজ করতে হইবে, এখান থেকে এখানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে, এখান থেকে এখানে ডবল উচ্চতায় নিয়ে যেতে ডবল পরিমাণ কাজ করতে হবে। একমত সবাই? ও আমি গান করছিলাম, সরি, মাইক অফ ছিলাম, মানে আমি ভাবছিলাম তোমরা মানে লেটে আসে, তো আমি বসেছিলাম, আমি এমনি এমনি গান করছিলাম। আমার বাড়িতে সবাই শুনছে। কে শুনছে গো? আরে আল্লাহ, এসব করো না। তখন বলবে কোন স্যারের কাছে পড়াতে দিয়েছি রে, পড়ানো বাদ দিয়ে গান শোনাচ্ছে। আচ্ছা, একটা ভালো কনসেপ্ট শিখি, ঠিক আছে? কি কনসেপ্ট দেখো, কনসেপ্ট হচ্ছে, ধরো একটা উম, ভূমিতে একটা বল ছিল, ওকে, মন দিয়ে শুনুন। একটা ভূমিতে একটা বল, এই ডিম ডিম, ভূমিতে একটা বল এইভাবে ভূমিতে আছে, বস্তুটা এম ভর নিয়ে গতিশীল, এই সরি এম ভর, উফ, ভি বেগ নিয়ে গতিশীল এম ভরের বস্তু, ঠিক আছে? ভি বেগ নিয়ে গতিশীল এম ভরের বস্তু, তার মানে এর মধ্যে কোনো গতিশক্তি আছে, এর মধ্যে কোনো গতিশক্তি আছে? তুমি বলবে না স্যার, এর মধ্যে কোনো রকম গতিশক্তি নেই, এই সরি স্থিতিশক্তি নেই, শুধু গতিশক্তি আছে। তার মানে এর মধ্যে স্যার কাইনেটিক এনার্জি তো ভরপুর, কত সেটা স্যার, হাফ এমভি স্কোয়ার। বাট পটেনশিয়াল এনার্জি, যেটার নাম বাংলা নাম হচ্ছে স্থিতিশক্তি, সেটা স্যার 0। কোনো পটেনশিয়াল এনার্জি নাই, শুধুমাত্র স্থিতিশক্তি নেই, গতিশক্তি আছে।
বুঝলে? এবার তাহলে দেখো, সরি, একটু সরি ফর দ্য ডিস্টারবেন্স। মনে হয় স্যার আপনার একটা প্রশ্ন আছে, আগের দিন থেকে বলছি, আপনি দেখছেনই না। রিমা পাল, কি গো করছেন? ওকে, দেখো যেটা বলছিলাম, যে একটা বস্তু ধরো ভূমিতে এইভাবে ভি বেগ নিয়ে গতিশীল হচ্ছে, তার মানে এর মধ্যে শুধুমাত্র কি আছে, গতিশক্তি আছে। এর মধ্যে স্থিতিশক্তি আছে কোনো না? স্থিতিশক্তির জন্য উচ্চতা দরকার, উচ্চতা তো নেই, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি নেই। ব্যাস, ভালো কথা। আচ্ছা, এবার সেম বলটাকে কি করা হলো, ভূমি থেকে এইচ উচ্চতায় ভূমি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো, দিয়ে উপরে ছুড়ে দেওয়া হলো সামনের দিকে, ঠিক আছে? তাহলে এখন ভূমি থেকে বস্তুটা এইচ উচ্চতায় আছে, আবার সামনের দিকে ভি বেগে গতিশীল আছে। এটা ভূমি, এটা ভূমি, ঠিক আছে? তাহলে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, সামনের দিকে ভি বেগে গতিশীল, তার মানে এখন এর মধ্যে কি আছে, এখন এর মধ্যে যান্ত্রিক শক্তি যদি, আচ্ছা, এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কত, এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কত, ফার্স্ট ক্ষেত্রে, এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি শুধুমাত্র গতিশক্তিটাই, কোনো স্থিতিশক্তি নেই। যান্ত্রিক শক্তি মানে কি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি শুধু হাফ এম ভি স্কোয়ার। কেন, গতিশক্তি তো জিরো। এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কত হবে, এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি হবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, দুটোই আছে বস্তুর মধ্যে। যান্ত্রিক শক্তি সেটা কত হবে, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তি প্লাস এম জি এইচ, এম উচ্চতায়, এইচ উচ্চতায় আছে, তাই এম জি এইচ দুটোর যোগফল, তার মানে যান্ত্রিক শক্তি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। সবার কনসেপ্ট ক্লিয়ার? চাবে হওয়ার কাল কি কইলা, যখন গেল সামনে দিয়া, শেষ দেখা হলো না মোরে, তবে বুঝেছো? আচ্ছা, তোমাদেরকে একটা সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করছি, ধরো এইভাবে একটা নততল আছে, ঠিক আছে? এটা এটা ধরো একটা নততল, কতটা শিখলে দেখি। এটা ধরো একটা নততল, কি করছি আমি বলো তো, কেন করছি? ওকে, ঠিক আছে। তাহলে এটা ধরো একটা নততল। এবার এই এখানে একটা বস্তু রাখা ছিল এই ভূমিতে, এটা ধরো ভূমি, এই পুরোটা ধরো ভূমি, এই ভূমিতে একটা নততলে একটা বস্তু রাখা আছে। এবার কি করলে, একটা কাঠের ব্লক তোমাদের কাছে ছিল, এই কাঠের ব্লকটা, এটা এম ভরের ধরে একটা কাঠের ব্লক, এই কাঠের ব্লকটা এখানে ছিল। তুমি কি করলে, ভূমি থেকে একবার এই তল বরাবর নিয়ে গিয়ে এখানে বস্তুটাকে তুললে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, তল বরাবর নিয়ে গিয়ে তুললে। আবার সেকেন্ড বার কি করলে, সেকেন্ড বার এই এখান থেকে এটাও তো ভূমি, তাই না? ভূমি থেকে ডাইরেক্ট উপরে তুললে, মানে নততলের একদম টপ পয়েন্টে তুললে। ধরো এখানে একটা ছাদের মতো জায়গা আছে, দাঁড়ানোর মতো জায়গা, এর উপরে তুললে। বোঝা গেল না গেল না? তাহলে একবার কি করলে, একবার এই পুরো তল বরাবর এইভাবে নিয়ে গেলে, আমি এটাকে নাম দিলাম যে 1 নম্বর কেস। আর যেটা ডাইরেক্ট সোজাসুজি উপরে তুললে ভূমি থেকে, সেটাকে নাম দিলাম 2 নম্বর কেস। বোঝা গেল না গেল না? আচ্ছা, এই নততলটার ভূমি থেকে এই যে এই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এস, মানে এস দৈর্ঘ্য। তার মানে তুমি যখন এই বরাবর তুললে, এস পাথ নিয়ে গেলে, মানে এই বরাবর যখন তুললে এস পাথ নিয়ে গেলে। আর যখন এই বরাবর উপর বরাবর তুললে, তখন এইচ উচ্চতায় তুললে, ভূমি থেকে এইচ উচ্চতা, মানে এই লাইনটার উচ্চতা ভূমি থেকে এইচ, তার মানে এইচ উচ্চতায় তুললে। তাহলে বোঝা গেছে না বোঝা যায়নি? এতটুকু ক্লিয়ার? আমার কোশ্চেন হচ্ছে, এই 1 নম্বর আর 2 নম্বর ক্ষেত্রে কোন ক্ষেত্রে বস্তুর মধ্যে বেশি স্থিতিশক্তি সঞ্চিত হবে, বলো? এই 1 নম্বর মানে এই পাত দিয়ে তুলে এইচ উচ্চতায় রাখলে, আর এই পাত দিয়ে তুলে এইচ উচ্চতায় রাখলে, কোন ক্ষেত্রে, দুটোকে সেম উচ্চতায় রেখেছো, কোন ক্ষেত্রে বস্তুর মধ্যে বেশি স্থিতিশক্তি সঞ্চিত হবে, 1 নম্বর ক্ষেত্রে না 2 নম্বর ক্ষেত্রে, বলো দেখি। কে অ্যান্সার দাও এটা দেখি।
স্থিতিশক্তি বলেছি সেই মতো অ্যান্সার বলবে কিন্তু, ঠিক আছে? আমি স্থিতিশক্তি জিজ্ঞেস করেছি, সেই মতো অ্যান্সার বলবে। সব ছাগলের দল, কেউ কিছু বোঝে না, শুধু মাথা নড়ায়। জিজ্ঞেস করি বুঝেছো, সব ম্যা 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 করে, কিন্তু কেউ কিছু বোঝে না। গুড, অসীমা পুস্তি, ভেরি গুড। সমান হবে কারণ, কারণ কি, গতি স্থিতিশক্তি উচ্চতার উপর নির্ভর করে। ছাগলগুলো একটা শুধু এখানে স্টুডেন্ট আছে, বাকি সবগুলো ছাগল। সেম হবে। আমি খাতুন নাকি এমি খাতুন? গুড, তোমরা দুজন শুধু ঠিক বলেছো, বাকি সব ছাগলগুলো ভুল বলেছে। আরে ছাগল, তুমি কোন পাথে তুলছো ম্যাটার করে না। আমি এখানে এই পয়েন্টটা কেন শিখালাম, যে স্থিতিশক্তি শুধু উচ্চতার উপর নির্ভরশীল। স্থিতিশক্তি উচ্চতার উপর নির্ভরশীল, তুমি কোন পাথে নিয়ে যাচ্ছ, তুমি একে এই পাত দিয়ে এই পাত দিয়ে এই পাত দিয়ে এই পাত দিয়ে এরকম ভাবে এই উচ্চতায় রাখছো। ডাইরেক্ট তুলো, যা ইচ্ছা করো, ভূমি থেকে কতটা উচ্চতায় আছে সেটার উপর স্থিতিশক্তি নির্ভর করবে। বুঝেছো? কোন পাথে নিয়ে যাচ্ছ ম্যাটার করবে না। তুমি ভূমি থেকে এই উচ্চতায় আছে, সেই পাত দিয়ে নিয়ে যাও, এই পাত দিয়ে নিয়ে যাও, ম্যাটার করে না। বুঝেছো? তাহলে দুটো ক্ষেত্রেই স্থিতিশক্তি সেম হবে। স্থিতিশক্তি কেবলমাত্র উচ্চতার উপর নির্ভর করে, কোন পাথে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, সেসব ম্যাটার করে না। তার জন্যই তো আমি ওই পয়েন্টটা বললাম। ওই পয়েন্টটা শেখানোর উদ্দেশ্য কি ছিল আমার, কেন বলতে গেলাম তাহলে এত কষ্ট করে? হ্যাঁ, দুটো ক্ষেত্রেই স্থিতিশক্তি সেম। তাহলে স্থিতিশক্তি পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র ভূমি থেকে কতটা উচ্চতায় আছে তার উপর নির্ভর করে। প্রথমে এখন তুমি জান্নাত, ও সরি স্যার, আচ্ছা আচ্ছা সরি এখন না, ব্রেনকে তো কাজে লাগাবে না। ক্লিয়ার হয়েছে সবার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আজকে আর পড়াচ্ছি না, ঠিক আছে? আজকে এখানেই থাক। লাস্ট যে টপিকটুকু বাকি আছে ওটা একসাথে করাতে হবে, তার জন্য আর পড়াচ্ছি না, ঠিক আছে? পুরোটা একদিনে করানো সম্ভব না, মানে আজকে আর পুরোটা করাতে পারবো না। তাই আজকে এখানে এন্ড করছি ক্লাস। এমনি তোমাদের সাথে 10 মিনিট 5-10 মিনিট গল্প করে বেরিয়ে যাবো। তারপর আমরা নেক্সট ক্লাসে বাকি টপিকটুকু পড়বো, ঠিক আছে? গট ইট? বলো এবার তোমাদের একটু রিভিউ শুনি, ফিজিক্স ক্লাস কেমন লাগছে বলো। ঠিকঠাক লাগছে, ভালো লাগছে, ফিজিক্সকে ভালোবাসতে পারছো? মনে হচ্ছে যে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিখছি শিখছি, এরকম ফিল হচ্ছে? আর এটাই হবে আমাদের ফিজিক্সের লাস্ট ক্লাস, মানে সরি, মানে এখন পর্যন্ত তোমাদেরকে তো দেওয়াই আছে। তারপর আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারে ঢুকবো, তারপর আবার আমরা ফিজিক্স আসবো। বেস্ট সাবজেক্ট ফিজিক্স, বাহ, থ্যাংক ইউ। পিউ মোদি বলছে কি বারবার ভুলে যাচ্ছে? আরে ভুলবেই তো, মানুষ না ভুললে তো পাগল হয়ে যাবে, তার জন্য তো বারবার পড়তে হবে। সুস্মিতা, তুমি আরে বলেছিলাম তো কোশ্চেনের জন্য আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো, যার যা ডাউট হবে সেই ক্লাসে সব সলভ করাবো, ঠিক আছে? বলে দিয়েছিলাম যে আগের ক্লাসে। আর কয়েকটা, আর দু একটা ক্লাস পরে ডাউট ক্লিয়ারিং ক্লাস আসবে, সেই ক্লাসটায় যত ডাউট হবে ফার্স্ট থেকে, যতগুলো চ্যাপ্টার চ্যাপ্টার আছে সব একসাথে করাবো।
কি বললো? সুজুকানা নবিতা? কে সুজুকানা নবিতা কি একটা ছিল? আচ্ছা, সংযুক্তা, সরি সরি। হ্যাঁ স্যার, ভালো লাগছে। আমি একটু দেরিতে ভর্তি হয়েছি, তবে সময় মতো আগের ক্লাসগুলো করছি। গুড। একদম ফার্স্ট থেকে ক্লাস করে এসো, দেখবে সব সহজ লাগবে। রিয়া উকিল স্যার, ডাউট ক্লিয়ারের ক্লাস কবে নেবেন? বলে দিব, বলে দিব। রিয়া, ফাতেমা খাতুন, ফিজিক্স ক্লাসের কোনো তুলনায় হয় না স্যার, এত সুন্দরভাবে বোঝান আপনি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ওয়েলকাম ফাতেমা। তৃপ্তি স্যার, আপনার নাম কি? আমিও বেশি দিন নয়। আচ্ছা, তুমি আমার নামই জানো না? তার মানে ফার্স্ট ক্লাস করোনি তার মানে। ফার্স্ট ক্লাস আমার ডিটেলস সব কিছু বলেছি। ঠিক আছে, যাই হোক, পড়বে, ফার্স্ট থেকে পড়তে পড়তে আসবে, ঠিক আছে? আমার নাম হচ্ছে সাবির। আমার নাম হচ্ছে সাবির আহমেদ, ঠিক আছে? পূজা, গুড নাইট। থ্যাংক ইউ স্যার এত ভালো করে বোঝানোর জন্য। তোমাকেও থ্যাংক ইউ এত ভালো করে ধৈর্য ধরে পড়ার জন্য। আর আপনার ক্লাস হেভি আর ফিজিক্স দারুণ লাগে, থ্যাংক ইউ মনিকা। হ্যাঁ, একটু একটু করে শিখো, তোমাকে বেশি শিখতে হবে না, আস্তে আস্তে শেখো। প্রিয়া চাঁদ, আস্তে আস্তে শেখো, কোনো চাপ নেই, রিল্যাক্স। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, একটা কথা নেই? ধীরে ধীরে চলো, বাট সব শিখতে শিখতে চলো। আমার নাম হচ্ছে ডোরিমন, ডোরিমন, আমি তোমাদের জন্য ডোরিমন, ঠিক আছে? তোমরা আমার নবিতা আর আমি ডোরিমন। আপনি কঠিন বিষয়গুলো এত সহজ করে দেন, থ্যাংক ইউ রিয়া। এত নাম আমার বাবা, এত সুনাম। ফাতেমা খাতুন জান্নাত, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট ফাতেমা। স্যার, পাওয়ারের ক্ষমতার জায়গাটা একবার বলুন। পাওয়ারের ক্ষমতা? ক্ষমতা মানে কিছুই না, এক সেকেন্ডে কতটা কাজ করছো, ঠিক আছে? এক সেকেন্ডে কতটা কাজ করছো। সঞ্জিদা পারভিন স্যার, বুকটা কি পড়তে হবে? আর তোমার মনে হয় এত কিছু পড়ার পর আর বুক পড়ে তুমি কি করবে? বই আর কি পাবে তুমি? এত কিছু বই পাবে? হ্যাঁ, কি করবে বই পড়ে ফালতু টাইম ওয়েস্ট? বারবার ভিডিওগুলো দেখো, রিভাইজ দাও, প্র্যাকটিস করো, ব্যাস। মোর দেন না, বই বই পড়ে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। আপনি ডেকি সুগে? না না, আমি ডেকি সুগে হতে চাই না। ডেকি সুগে কোনোদিন নবিতাকে এই সুযোগ ওকে পাবে না, দরকার নেই আমার। তপতির বইটা কেমন? না, খারাপ না, তপতি নিতে পারো। স্যার, ফার্স্ট ক্লাসে যে গান, কি গান করেছিলাম ফার্স্ট ক্লাসে মনে নেই গো সুস্মিতা। সব গান তো মনে থাকে না, না কোন ক্লাসে কি গান করেছিলাম। সুস্মিতা আমার মাথার উপর দিয়ে যায়। তাহলে আর কি করবো সুস্মিতা, আমার ব্যর্থতা। আর এর থেকে ভেঙে বোঝাতে তো আমার পক্ষে সম্ভব না। আমিনা খাতুন, কি ভালো লাগে, লাগছে বুক করতে হবে না। হ্যাঁ, একদম বই বই পড়ার দরকার নেই। রিয়া বলছে স্যার, আমার ক্লাস নাইনের নোটবুক প্রান্তিক আছে, ওগুলো সলভ করে দেখছি বেশিরভাগ। হ্যাঁ, বেশিরভাগ পারবে। আমি তো ক্লাসগুলোকে ওইভাবেই সাজিয়েছি এমনি। পুরো আমার ক্লাসগুলো করবে দেখবে। আমি বলছি, ঠিক আছে, আমি সুনাম করছি না, বাট আমি যেটা রিয়েলাইজ করেছি, আমার ক্লাসগুলো অনেকটা না একটা থ্রিলার স্টোরির মতো হয়। থ্রিলার স্টোরিতে যেমন তোমাকে অনেক কিছু দেখাবে, অনেক রকম জিনিস আসবে, কিন্তু সবকিছু শেষে গিয়ে দেখবে প্রত্যেকটা জিনিস একসাথে মিলে যাচ্ছে। আমার ক্লাসগুলো আমি ওইভাবেই সাজাই, কাইন্ড অফ থ্রিলার স্টোরির মতো, যাতে তোমাদের ওই মানে থ্রিলার স্টোরিতে যেভাবে ইন্টেন্স তোমাদের একটা সবসময় কনসেন্ট্রেশনটা বজায় থাকে, সেভাবে ক্লাসেও যেন থাকে।
স্যার লাইফ সায়েন্সের থেকে ফিজিক্যাল সায়েন্স বেশি? অবশ্যই, ফিজিক্যাল সায়েন্স তো সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা বুঝতে পারবে তাদের কাছে ফিজিক্যাল সায়েন্সের থেকে ইন্টারেস্টিং কি আছে? স্যার সাতটা প্র্যাকটিস বুকটা, হ্যাঁ এই একটা একটা ভালো বইয়ের নাম বললে সাতটা, সাতটা বইটা নিতে পারো, খুব সুন্দর বই। নিখাদ, নাজনীন, নেহা, আরে বাবা রে, তুমি তো বিশ্বের তিনটে নাম একাই দাবিদার, মানে দাবি নিয়ে বসে আছো গো। নিখাদ আলাদা নাম, নাজনীন আলাদা নাম, নেহা আলাদা নাম, ইউনিক লাগলো শুনে। নিখাদ, নাজনীন, নেহা, নিখাদ, নাজনীন, নেহা। আচ্ছা। পূজা, প্রথম করছো তো ম্যাথ, আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে, তার চাপ নেই। আমি একটু হায়ার লেভেলের ম্যাথ করাই, যাতে করে তোমাদের কনসেপ্টটা বেশি ক্লিয়ার হয়। ওই টাইপের ম্যাথ যখন বুঝতে পারবে, বা তোমাদের পরীক্ষায় যে ম্যাথ করবে বাচ্চা মনে হবে, ঠিক আছে? চলো তাহলে, গুড নাইট। নাজরিন খাতুন, আমি বুঝতে পারি, বাট স্লোলি আপনার ক্লাস থেকে অনেক পিছিয়ে আছে স্যার। চাপ নেই, পিছিয়ে আসলেও সমস্যা নেই, তুমি রেগুলার করো ক্লাস, দেখবে সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ভয় নেই, অত ভয় পাওয়ার কিছু নেই, কিছু নেই। এগিয়ে আছে পিছিয়ে আছে এগুলো কোনো ম্যাটার করে না। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरी साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी, मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी तकदीर है तू, मचल के सामने आ, मेरी महबूबा,
मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा। ओ ब्लडी डी डी डी, ओ ब्लडा डा डा, ओ ब्लड फुल फुल फुल, वी लव यू। चलो टाटा, गुड नाइट। तस्वीरों की एक सांस भी को